আন্টি, আপনার কাঁধের ওখানের থার্ড পেপার দেখা যাচ্ছে। আন্টি বোধ হয় নিশুর কথার আগা মাথা তেমন কিছুই বুঝতে পারেনি, তাই কিছুটা উঁচু চোখে নিশুর দিকে তাকিয়ে বলল, কি বললে? আন্টি, আপনার কাঁধের মাল্টি কালারের থার্ড পেপারের ফিতা দেখা যাচ্ছে। আন্টি আর চোখে কাঁধের দিকে তাকিয়ে কাঁধের কাছ থেকে জামাটা ঠিক করে নিশুর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, হার্ট পেপার মানে কি? ওই যেটা ঢাকলে ওটাকেও আমরা থার্ড পেপার বলি, মডার্ন ইউনিকোড ল্যাঙ্গুয়েজ। ও। আন্টি, একটা কথা জানার ছিল। বলো। তার আগে আন্টি আন্টি বলা বন্ধ করো। আই অ্যাম নট ইউর আন্টি। আমার বয়স আন্টিদের মতো নয়। আই অ্যাম স্টিল ইয়াং। নিশু তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে মনে মনে বলল, কপাল ভালো যে আপনাকে দাদি ডাকি। বয়স তো আমার দাদির চেয়ে বেশি ছাড়া কম হবে না, আবার কথায় কথায় ইংলিশ মারাচ্ছে। বুড়ি। অবশ্য আন্টি নিশুর ভেঙচি দেখলো না, কারণ নিশু বোরখা পরা, হিজাব দিয়ে না মুখ ঢাকা, খালি চোখ দেখা যায়। নিশু আন্টির দিকে খানিকটা ঝুঁকে বলল, ঠিক আছে আন্টি, রাখবো না। তবে আগে বলুন, মাল্টি কালারের থার্ড পেপার কোথায় পেলেন? আমরা তো পাই না। কোন ব্র্যান্ড? দেখতে কিন্তু হেভি। তারপর চোখ মেরে ঠোঁট গোল করে শেষ বাজালো নিশু। আন্টি নড় চড়ে দাঁড়ালেন। জীবনে প্রথম তার মনে হচ্ছে তাকে কেউ টিজিং করছে, তাও কোনো ছেলে নয়, বরং একটা মেয়ে। আন্টি গম্ভীর গলায় বললেন, তুমি তো ভারী বেয়াদব মেয়ে। এমন করে ছেলেদের মতো চোখ মেরে শীষ দিয়ে কেউ কথা বলে? যাপ বাবা, আপনি এখানে বেয়াদবের কি দেখলেন? এমন ভাবে কথা বলছেন যেন ব্র্যান্ড না, আপনার সাইজ জিজ্ঞেস করেছি। অবশ্য আপনার সাইজ তো পুরো বাচ্চা হাতির সাইজ, মেবি 42 নাকি 44, তাই না আন্টি? এবার আন্টি যে ভয়ানক খেপে গেল তা নিশু ভালো করে বুঝতে পেরেছে, তাই কথা না বাড়িয়ে চুপচাপ একটু দূরে গিয়ে বলল, ব্র্যান্ডের নামটা বললে ভালো হতো আন্টি। তারপর আন্টি অগ্নি চোখ উপেক্ষা করে হাসতে হাসতে ব্যাংক থেকে বের হয়ে গেল। মাসিক মানে সহজ ভাষার ডিপিএস লেখাতে ব্যাংকে এসেছিল। সেখানে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে চরম বিরক্তকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ভাবলো বোরিংনেস কাটাতে কিছু করবে, তাই চারিদিকে খেয়াল করতে আন্টির দিকে তাকাতেই মনে হলো আন্টি একটু বেশি ন্যাকা টাইপ। আন্টি কেমন কেমন ভাব করে চারিদিকে তাকাচ্ছে। পরনে দাপি স্লিকের কামিজ আর প্লাজো, ওনাটাও স্টাইল করে পিন দিয়ে সেট করা। কতক্ষণ পর উফ গরম বলে হাত দিয়ে মুখের ভঙ্গিতে বাতাস করছে, অথচ ব্যাংকের মাথার উপর বড় বড় দুটা ফ্যান ফুল স্পিডে ঘুরছে। নিশো ভাবলো ঢঙ্গি আন্টিকে একটু টিজিং করা যাক। যে ভাবা সে কাজ। ব্যাংকের বাইরে এসে বলল, এখন পার্লারে গিয়ে ছাক্কাস একটা ফেসিয়াল দিতে হবে, নয়তো বিকেলে পেতনির মতো দেখাবে। বিকালে নিশুকে দেখতে আসবে। অন্যকে দেখতে আসলে নিশুর রণচণ্ডীর রূপ নিতে দুবার ভাবত না, কিন্তু আজ ওর প্রেমিক আহসানের ওরফে আহুর বাবা মা আর পরিবারের সবাই দেখতে আসবে। সাথে এঙ্গেজমেন্টও হবে। দীর্ঘ 4 বছর আহুর সাথে প্রেম করার পর আজ ওদের সম্পর্ক নতুন মোড় নিবে, তাই সুন্দর করে সাজাতো দরকার। পার্লারে যাবার জন্য নিশু মূলত বোরখা পড়েছে, কারণ ফেসিয়াল করে বাড়ি ফেরার সময় স্কিনে রোদ লাগলে প্রবলেম হতে পারে। পার্লারে গিয়ে মুখে ফেস মাস্ক লাগিয়ে এক্সিকিউটিভ চেয়ারে আরামদায়ক ভঙ্গিতে শুয়ে নিশু ভাবছে আহুর সাথে বিয়ে করতে ওকে কম ঝামেলা পোহাতে হলো না। আহুকে নিশুর পরিবার মোটেও মানতে চাইল না। নিশুর বাবা যখন বলল এ ছেলে আমার পছন্দ না, তখন নিশু বাবার সামনে গিয়ে কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করলো, আহুর মতে সমস্যা কি? দেখতে সুন্দর, স্মার্ট, উচ্চশিক্ষিত, ভালো জব করে, বাবার বিশাল সম্পত্তি আছে, এক কথায় সর্বগুণ সম্পূর্ণ। তবে আহুকে পছন্দ নয় কেন? নিশুর বাবা বলল, ছেলের রুচি খারাপ, আর যে ছেলের রুচি খারাপ তার সাথে মেয়ে বিয়ে দিব না। কেন, কিভাবে বুঝলে আহুর রুচি খারাপ? তোর মতো ভাস খাই গন্ডি মেয়েকে যে ছেলে ভালোবাসতে পারে তার রুচি নিশ্চয়ই খারাপ। যে মেয়ে উঠতে বসতে ছেলেদের টিচিং করে, ধরে ধরে ব্যাট দিয়ে পেটায়, সে মেয়েকে কোনো ছেলে পছন্দ করেছে মানে সে ছেলের রুচি 100% খারাপ। তাছাড়া ছেলেটা অতিমাত্রায় ভদ্র। তোর জন্য এমন ছেলে খুঁজবো যে তোর মতো চালাক মেয়েকে নাকি দড়ি দিয়ে ঘোরাতে পারে, উঠতে বসতে যে তোকে শিক্ষা দিয়ে দমিয়ে রাখতে পারবে। এমন ছেলের কাছে তোকে আমি বিয়ে দিব। কিন্তু এই ছেলে তো পুরাই ভদ্রের বাপ।
তুই ওকে উঠতে বসতে মারলেও বিড়ালের মতো বসে থাকবে, কোনো টুটা শব্দও করবে না। আমি বাপ হয়ে জেনে শুনে আমার বাস খাই বজ্জাত মেয়ের সাথে অমন ভালো ছেলের বিয়ে দিয়ে ছেলেটার জীবন কি করে নষ্ট করি বল? বাবার কথা শুনে নিশু এমন ভাবে হা করলো যে মনে হয় ওর আল জিব্বা পর্যন্ত দেখা যায়। নিশু রাগে হুঙ্কার দিয়ে বলল, তুমি আমার বাবা হয়ে আমাকে এমন বলতে পারলে? বাবা বলেই বলতে পারলাম, নয়তো বাইরের লোক বললে তুই এতক্ষণে তাকে নাকানি চুবানি খাওয়াতি। তুমি আমার বাবা নামের শত্রু। সে যাই বলিস, আহুর সাথে আমি তোর বিয়ে দিব না। বিয়ে দিবা না? না। তবে শোনো, বিয়ে না দিলে আমি বাসা থেকে পালিয়ে গিয়ে আহুকে বিয়ে করব। তারপর 3 মাস পর এসে বলবো বাবা তুমি নানা হবে, তখন মজা বুঝবে। মেয়ের কথা শুনে নিশুর বাবা নিজামুদ্দিনের প্রেশার হাই হয়ে গেল। উনি জানে নিশু যা বলে তা করেই দেখায়, তাই কোনো উপায় না পেয়ে বিয়েতে মত দিলেন। নিশু পার্লার থেকে বের হয়ে টুকটাক কিছু শপিং করে বাসায় চলে গেল। সন্ধ্যার পর নিশু শাড়ি পরে লক্ষ্মীমন্ত মেয়ে সেজে পাত্রপক্ষের সামনে গেল। আহু হা করে তাকিয়ে থাকলো কতক্ষণ। নিশুর দুলাভাই আহুকে নিশুর পাশে বসালো ছবি তোলার জন্য। সবাই দুজনা জুটির বেশ প্রশংসা করলো। আহু মৃদু স্বরে বলল, নিশু, তোমাকে খুব সুন্দর লাগছে। তাহলে গালে একটা চুমু খাও। কি বলছো এসব? বড়রা শুনলে কি ভাববে? তোমার মতো হাদারাম বয়ফ্রেন্ড যেন কারো কপালের না জুটে। 4 বছরের প্রেমে নিজে থেকে জড়িয়েও ধরলে না, 4টা বছর পুরো ওয়েস্ট। বিয়ে হলে তারপর। নিশু কিছু বলতে নিবে, তখনই একজন বলল, কি ফুসুর ফুসুর হচ্ছে দুজনের মধ্যে? এমন কারো কথা নিশু চোখ তুলে তাকে মুখ হা হয়ে গেল। মনে হচ্ছে চোখ দুটো খুলে বাইরে পড়বে, কারণ যে কথা বলছে সে আর কেউ নয়, ব্যাংকের সে আন্টি। নিশু মনে মনে বলছে, এই মাল্টি কালার মালটা এখানে কি করছে? আমাকে চিনে ফেললে তো ক্যাচাল হয়ে যাবে। তখন পাশ থেকে নিশুর শাশুড়ি বলল, বৌমা, উনি তোমার ফুফু শাশুড়ি। নিশু ফুফু শাশুড়ির নাম শুনে ভিড়মি খাবার জোগাড়। নিশু খুব নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম। আওয়াজটা শুনে চমকে উঠলেন রেশমি। তীক্ষ্ণ চোখে তাকালো নিশুর দিকে। নিশু মনে মনে দোয়া, ইউনুস, আয়াতুল কুরসি, কালিমা, যত ধরনের দোয়াও জানে সব পড়তে লাগলো। রেশমি নিশুর কাছে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কই দেখি, আমার দিকে তাকাও তো। নিশু ঢোক গিলে তার দিকে তাকালো। রেশমি নিশুর দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কি আমার আগে কোথাও দেখা হয়েছে? নিশু মনে মনে বলল, মাল্টি কালার মালটা টুকু মানে ফুপুটা আমায় চিনে ফেলেনি তো আবার? আল্লাহ মালুম। কিন্তু মুখে মেকি হাসির রেখা ফুটিয়ে বলল, জি না ফুফু আম্মু, আমি আপনাকে আগে কখনো দেখিনি। ও, আমার কেন জানি মনে হচ্ছে তোমার চোখ আগে কোথাও দেখেছি। তোমার গলার স্বরটাও বেশ চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি বোরকা পরো? একদম না, আমার বোরকা পরতে একদম ভালো লাগে না। ও, আজকে বের হয়েছিলে? জি না ফুফু আম্মা, সারাদিন ঘরে ছিলাম। মা আমাকে দুধের স্বর, হলুদ, 3 পাতা গোলাপের পাপড়ি বেটে পেস্ট করে সেটা আমার মুখে লাগিয়ে দিয়েছিল। সারাদিন মায়ের সাথেই ছিলাম। বিশ্বাস না হলে বাবা মাকে জিজ্ঞেস করুন। নিশুর মা সুমি বেগম নিশুর কথা শুনে থতমত খেয়ে গেলেন। উনি মনে মনে বলছে, পাজি মেয়েটা নির্ঘাত কোনো বদমাইশি করছে। এখন কি সুন্দর করে মিথ্যা কথা বলে আমি ফাঁসিয়ে দিল। এখন আমাকে ওর জন্য মিথ্যা বলতে হবে। এ মেয়ের জ্বালাই আল্লাহ নির্ঘাত আমাকে নরকে পাঠাবে। আমি তো ওর মতো পানির মতো মিথ্যা বলতে পারি না, তবুও চেষ্টা করতে হবে। মানে বিয়েটা হয়ে গেলে পুরো এলাকা হাফ ছেড়ে বাঁচবে। এ তো মেয়ে না, টাইম বোম, যার ঘড়ির কাঁটা নষ্ট, যখন তখন যেখানে সেখানে দুমদাম ফেটে যায়। এদিকে রেশমি নিশুর মায়ের দিকে তাকাতে সুমি বেগম একটু হেসে বলল, জি বেয়ান, সত্যি বলছে, সারাদিন আমার সাথেই ছিল। রেশমি আরো কিছু বলতে গেলে আহুর মা আহিয়া বেগম বললেন, কি শুরু করলি রে রেশমি? প্রশ্নের ব্যাংক খুলে বসলি এখানেও? এখানে পুলিশগিরি করিস না বোন, যা বৌমাকে আশীর্বাদ কর। রাতে আহু নিশুকে ফোনে জিজ্ঞেস করলো, নিশু, সত্যি করে বলো তো, ব্যাপার কি? ফুপি কি তোমাকে চিনে? হ্যাঁ আবার না। মানে? নিশু ব্যাংকের ঘটনা খুলে বলল। আহু শুনে হা হয়ে বলল, সর্বনাশ, টিজিং করার আর লোক পেলে না, তাও রেশমি ফুপুকে? কেন, তোমার ফুফুকে বাঘ না ভাল্লুক? তার চেয়েও বেশি। হোয়াই বেবি? ফুপিকে আমাদের পুরো বংশের লোক ভয় পায়। উনি রাজশাহী জেলার ডেপুটি কমিশনার ছিল।
দীর্ঘদিন পুলিশি কাজে দেশ সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। বিয়ে পর্যন্ত করেনি। জানো, ফুপু তার জীবনে 5টা এনকাউন্টার করছে। নিশুর হাত থেকে ধুম করে ফোনটা পড়ে গেল। ফোনটা তুলে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিশু দোয়া ইউনুস পড়ে বলল, তোমার ফুফু এত ভয়ানক? জি, আমার বাবা তার বড় ভাই, তবু বাবা তাকে ভয় পায়। আমাদের বাড়িতে তার কথার নড়চড় হয় না। সে গত বছর অবসর নিচ্ছে। 1 বছর আমেরিকা তার ছেলে রিমনের কাছে ছিল। এই না বললে সে বিয়ে করেনি, তবে ছেলে কোথা থেকে আসছে? লাউ গাছ থেকে ছিঁড়ে আনছে নাকি? নিশু, পুরা কথা তো শুনবা। রিমন আমার বড় ফুপির ছেলে। রেশমি ফুপি ছোট। বড় ফুপি রিমনের জন্মের পর মারা যায়। রেশমি ফুপি তখন রিমনকে নিজের ছেলের মতো মানুষ করতে থাকে। রিমন তাকে মা বলেই ডাকে, আর আমরা সবাই সেটা জানি আর মানি। ওয়াও, তোমার ফুপি তো জোস একজন মহিলা। জি, কিন্তু রাগী ভীষণ। যদি কোনোভাবে জানতে পারে তুমি এই কাজ করেছো, তাহলে বিয়ের কথা ভুলে যাও। আমি কি ইচ্ছে করে করছি নাকি? জি, আপনি ইচ্ছে করেই করছেন। আহু, হুম, এখন কি হবে? দোয়া করো যাতে তোমাকে চিনতে না পারে। নিশু চুপ করে রইল। আহু সেটা দেখে বলল, নিশু, হুম, থার্ড পেপার মানে কি? তোমার মাথা আমার মুন্ডু। 2 দিন পর রেশমি তার কলেজের এক কাজে নিশুদের এলাকায় গেল। বহু পুরনো এক বান্ধবীর সাথে গতকাল তার দেখা হয়েছে। সে এলাকাতেই থাকে। আজ সারাদিন বান্ধবীর বাসায় থাকা প্ল্যান করে এসছে সে। আহু তার সাথে আসছে। রেশমিকে তার বান্ধবীর বাসায় নামিয়ে দিয়ে আহু নিশুর সাথে দেখা করবে। কিন্তু নিশুদের রাস্তায় মোড়ে আসতেই, রাস্তার অপোজিট দিকে তাকাতেই আহুর চোখ খুলে হাতে পড়ার উপক্রম হলো। রাস্তার অপোজিট সাইডে নিশু কটা ছেলেকে ব্যাট দিয়ে আচ্ছা মতো পিটানি দিচ্ছে। আহু রেশমি থেকে তাকাতে রেশমি বলল, ওটা তার হবু বউ, নিশিথিনী। না, একদম না ফুপি, তুমি ভুল দেখছো। চলো তোমাকে তোমার বান্ধবীর বাসায় দিয়ে আসি। না, আমি ভুল দেখিনি, ওটা নিশ্চয়ই নিশু। চল তো। রেশমি আহুর হাত ধরে টেনে রাস্তার অপর পাশে যেতে নিল। আহু মনে মনে বলল, গেল গেল, আমার বিয়েটা গেল। ওরে নিশু, তুমি কেন করো হিসু? না মানে সাপের মশ, হিস হিস। সবসময় নাকের ডকে রাগ নিয়ে ঘোরো। বেচারা কোন ছেলের জানি হাত পা ভাঙছে আজ। আচ্ছা, নিশু কি বিয়ের পর এমন থাকবে? আমাকেও কি মারবে? কথাটা ভাবতে আহুর গা ছাড়া দিল। রাস্তার উপর পাশে গিয়ে ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলো একটা ছেলে রাস্তায় বসে কাঁদছে, আর দুটো বলছে, ভাই রে, মেয়েদের হাতে মার খেয়েছিস বলে কানিস না, আমরাও তো খেয়েছি, আমরা কি কাঁদছি? ছেলেটা করে কাঁদতে কাঁদতে বলল, শালা, তোদের মতো দুটো দামড়া বন্ধু থাকতে এই মেয়ে আমাকে এমন ভাবে মারলো। শালা এমন এমন জায়গায় পাট দিয়ে মারছে যে না কাউকে দেখাতে পারবো, আর না সহ্য করতে পারবো, আর না নিজে নিজে ব্যথার মলম লাগাতে পারবো। ওদের এমন উদ্ভট কথা শুনে পাশের লোকজন মুখ টিপে টিপে হাসছে। রেশমি একজনকে জিজ্ঞেস করলো, ভাই, কি হয়েছে এখানে? আর বলবেন না আপা, ওই 3 হারামজাদা একটা মেয়েকে দেখে শীষ মেয়ে টিস করেছিল। সেটা দেখে আর একটা মেয়ে ওদের আশ্রমরা ঢোলাই দিয়েছে। মেয়েটা কোথায়? জানি না, হুট করে কোথায় যেন গায়েব হয়ে গেল। রেশমি লোকটাকে ধমক দিয়ে বলল, গায়েব কি করে হয়? আহ, চল নিশুদের বাসায়। ফুপি সেখানে কেন যাবে? তোমার বান্ধবী তো ওয়েট করছে। আরে রাখ তো বান্ধবী, চল আমার সাথে। রেশমি নিশুদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। আহু ছেলেগুলোর কাছে গিয়ে বলল, ভাই কাঁদিস না, তুই এমন এলাকায় এসে মেয়েদের টিচ করলি যেখানে কিনা এক সিংহী থাকে। ছেলেটা চোখ মুছছে বলল, ভাই, তুমি কে? আমি ওই সিংহীর কবলে আটকা পড়া এক নিরীহ হরিণ। ছাগল বলতে পারতাম, কিন্তু তাতে সম্মানে লাগে। তার থেকে হরিণ বেটার। চলি ভাই, যাবার আগে সাবধানে যাস। তোর প্যান্টের পিছন দিক ছিঁড়ে গেছে, ভিতরে সস্তা আন্ডারওয়্যার দেখা যাচ্ছে। মেয়েদের হাতে মায়ের খেতে আসলে একটু ব্র্যান্ডের জিনিস পরে আসতে হয়, বোকা ছেলে। ছেলেগুলো বোকার মতো আহুর দিকে তাকিয়ে রইল। আহু দ্রুত গতিতে হেঁটে রেশমির কাছে গেল। নিশুর বাবা রেশমি আর আহুকে দেখে খানিকটা অবাক হলেন। নিশুর বাবা নিজামুদ্দিন আহু আর রেশমিকে দেখে ভেতরে স্বাগতম জানালেন। তিনি যে রেশমিকে দেখে একটু অবাক হয়েছেন তা তো বোঝাই যাচ্ছে। তারপর মুখটা
হাসি হাসি করে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। রেশমি তার প্রশ্নের জবাব দিয়ে বলল, নিশু কোথায়? নিজামুদ্দিন কি বলবে? সে তো নিজেই জানে না নিশু কোথায়। মেয়েটা কোথায় কখন যায় তা কাউকেই বলে না। ইদানিং নিশুকে নিয়ে তিনি বেশ ভয়েই থাকে। তিনি তাদের প্রশ্নের জবাবে এভাবে নিশুর মা সুমিকে ডাক দিয়ে বলল, নিশাদের মা, ও নিশাদের মা, দেখো কারা এসেছে। নিশাদ নিশুর বড় ভাই, নিশুর সাথে 6 বছরের বড়। আর নিশুর এমন গণ্ডি হওয়ার পেছনে পুরো কৃতিত্ব তার। ছোটবেলা থেকেই নিশাদ নিশুকে শিখিয়েছে অন্যায় করলে সহ্য না করতে, মেয়ে বলে কেউ বুলিং করলে তাকে মেয়েদের পাওয়ার দেখিয়ে দিতে। সাধারণত বাঙালি পরিবারের সবাই নিজেদের ঘরের মেয়েকে গান, নাচ, কবিতা লেখা শেখায়, কিন্তু নিশাদ নিশুকে মার্শাল আর্ট শিখিয়েছে। নিশাদ চেয়েছিল নিশুকে বক্সিং চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু উন্নত ব্যবস্থা না থাকায় সেটা হলো না। নিশু যখন কাউকে মেরে আসে, নিশাদ তখন বোনকে আদর করে বলে আমার বাঘিনী। কেউ নিশুর নামে নালিশ করলে নিশাদ বিচার না করে উল্টো তাকে শাসিয়ে দেয়। নিশাদের কারণে বাড়ির কেউ নিশুকে কিচ্ছু বলতে পারে না। নিশাদ নিশুকে এতটা ভালোবাসে যে বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে মেয়েকে সরাসরি বলে, আমার বোনের দুষ্টুমি যদি সহ্য করতে না পারো তবে বিয়ে হবে না, বা বিয়ের পর যেদিন আমার বোনকে কটু কথা বলবে সেদিন আমার বাড়িতে শেষ দিন হবে। এই জেদের কারণে বিয়ে পর্যন্ত হচ্ছিল না নিশাদের। কিন্তু বর্তমানে নিশু নিজে মেয়ে দেখার দায়িত্ব নিয়েছে। এবার নিশাদ বিয়ের পিড়িতে বসবে। নিজামুদ্দিনের ডাক শুনে সুমি ভেতর থেকে বের হলো। রেশমিকে দেখে তিনিও খানিকটা অবাক হলেও কৌশল বিনিময় করলেন। রেশমি তাকেও জিজ্ঞেস করলো, নিশু কোথায়? সুমি বলল, নিজের রুমে। আহু মনে মনে বলল, নিশু এর মধ্যে রুমে এসে পড়ছে। বাহ, অবশ্য ও তো নিশু, ওর দ্বারা কিছু অসম্ভব নয়। রেশমি সুমির দিকে তাকিয়ে বলল, আমি কি নিশু রুমে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রেশমি আহুকে সাথে নিয়ে নিশুর রুমের সামনে গিয়ে দেখলো দরজা ভেজানো। তিনি দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। নিশু ঘুমাচ্ছে। রেশমি কিছুক্ষণ নিশুর দিকে তাকিয়ে থেকে আহুর দিকে তাকিয়ে বলল, আমার বোধহয় দেখার ভুল হয়েছে। যাই হোক, আমি নিচে বিয়ানের সাথে কথা বলি, তুই ওর সাথে কথা বল। আহু মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। রেশমি রুম থেকে যেতেই আহু নিশুর দিকে তাকাল। মেয়েটা ঘুমের ভান ধরে থাকলেও কি সুন্দর লাগছে। আহুর নিশুর দিকে তাকিয়ে বলল, নিশু, তুমি তো আমার মনটা চুরি করে নিচ্ছ। নিশু তখনও চোখ পিট করে ঘুমের ভান করে ধরল। আহুর মাথায় একটু দুষ্টুমি বুদ্ধি আসলো। নিশুর রুমের দরজাটা বন্ধ করে টুক করে নিশুর চাদরের ভেতর ঢুকে নিশুকে গভীর ভাবে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেল। নিশু লজ্জায় লাল হয়ে গেল। আহু নিশুর দিকে তাকিয়ে বলল, এই প্রথম তোমাকে এত লজ্জা পেতে দেখলাম, কিউট লাগছে। নিশু চোখ মিলে আহুর দিকে তাকিয়ে বলল, তোমার দেখছি বেশ সাহস হয়েছে। আহু নিশুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, সাহস সবসময় ছিল নিশু, শুধু দেখাইনি। আর সাহস না থাকলে তোমার মতো বাঘিনীকে নিজের ভালোবাসার জালে কি করে আটকাতাম? তোমার মতো বাঘিনীকে বধ করতে বাঘ হওয়া দরকার। আসছে আমার বাঘ রে, গায়ে শক্তি আছে নাকি? ছাড়ো, উঠবো। আহু নিশুকে এত শক্ত করে জড়িয়ে ধরলো নিশু নড়তেও পারছে না। আহু হাসি দিয়ে বলল, নিশু, আরো শক্তি দেখবে? নিশু নিজেকে ছড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল, ছাড়ো, কেউ এসে পড়লে কি বলবে? কি বলবে? আমার হবু বউ, তার রুমে আসলে কে কি বলবে? হবু বউ? পুরোপুরি বউ নয়, ইডিয়েট। ছাড়ো। ওহো, বাঘিনী, আজ বাঘের জালে পরাস্ত তবে। নিশু হাসি দিল। আহু আবার নিশুর মাথায় চুমু খেয়ে বলল, সকাল সকাল ছেলেগুলোকে মারলে কেন? হারামিগুলো এই মেয়েদের সাথে ইত্রামি করছিল, ওদের ছেড়ে দেবো নাকি? একটুর জন্য ফুপির হাত থেকে বেঁচে গেছো। হ্যাঁ, আমি তোমাদের দেখেই চাইলেই ফুরুত হয়েছি। নিশু, তোমাকে এভাবে বুকে জড়িয়ে ধরে মনে হচ্ছে কোনো রেশমের পুতুল জড়িয়ে ধরেছি। এই রেশমের মতো নরম হাত দিয়ে ছেলেদের কেন পিটাও? ছেলেদের না পিটালে আমার হাত নিষ্পিস করে। পাগলি কোথাকার। চলো, ফুপি নিচে বসে আছে। তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। পরনের ড্রেস দেখলে ফুপি পাক্কা বুঝে যাবে ওটা আমিই ছিলাম। আচ্ছা। আহু নিশু রুম থেকে বের হতেই নিশাদের সামনে পড়ল। নিশাদকে আহু কিছুটা ভয় পায়। আহু মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? জি ভালো। নেসুর রুমে কি করছিলে? শুয়ে। কি আমার বোনের সাথে উল্টাপাল্টা কিছু করলে খবর আছে?
না না, কিছু করিনি। আমি তো দেখা করতে আসছিলাম। আপনার কি মনে হয় নিশুর মতো মেয়ের সাথে উল্টাপাল্টা করা সহজ নাকি? না করলেই ভালো। বিয়ের আগে বা পরে আমার বোনকে কোনো রকম কষ্ট দিলে মনে রাখো। তা তোমার কাজ কেমন চলছে? আহু স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল। এই দুই ভাই বোনের কারণে আমার হার্টে সমস্যা হবেই হবে। তারপর হাসি দিয়ে বলল। আপনাদের দোয়ায় বেশ ভালো। নিশাদ আহুর দিকে তাকিয়ে বলল। আহু, জি ভাইয়া। তোমার কাজিন অনু কেমন আছে? আপনি অনু কথা কেন জিজ্ঞেস করছেন? না, এমনি, তেমন কিছু না। চলো নিচে। আহু মনে মনে বলল। ওরে শালা, তবে নিশু ঠিক বলছিল। তুমি মনে মনে আমার বোনের সাথে ইঙ্কু পিঙ্কু করতে চাও, ব্যাপার না। নিশুর কাছ থেকে পুরোটা জানতে হবে। নিশু সুন্দর হালকা রঙের থ্রি পিস পরে ভদ্র মেয়ে সেজে নিচে গিয়ে রেশমির সাথে কথা বলল। রেশমি বলল। নিশু, তুমি মারামারি করতে পারো? নিশু খানিকটা থতমত খেয়ে বলল। মারামারি কিভাবে করে? আমি তো একটা বিড়ালকেও ধমক দিয়ে তাড়াতে পারি না। পাশে দাঁড়িয়ে নিশু চাচি মনে মনে ভাবছে। কেমন সহজ সরল সেজে মিথ্যা বলছে দেখো, অথচ সেদিন পাশের বাসার কালো বিড়ালটাকে হাত পা বেঁধে ঘন্টা খানিক রোদে শুয়ে রাখছিল, কারণ বিড়ালটা ওর কেক খেয়েছিল। সেদিনের পর পাশের বাসার বিড়ালটা আমাদের বাড়ির এমুখু হয় না। গত সপ্তাহে মিনাল কাকার টাকের যে কটা চুল ছিল সব কটা কেটে ফেলেছে, কারণ মিনাল কাকার নাকি চরিত্রে গন্ডগোল। বেচারা আমাদের বাড়ির সামনে দিয়ে পর্যন্ত যায় না। ওর বিয়ের জন্য এক ঘটক সম্বন্ধ এনেছিল, তাকে চুলকানির এমন ওষুধ দিয়েছি যে সে আমাদের বাড়ির নাম শুনলেও ভয়ে কাঁপে। নিশু চাচিকে ধাক্কা দিতে তার ধ্যান ভাঙল। রেশমি আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। আহু মৃদু হেসে মনে মনে বলল। পাগলি একটা। রাতে আহু নিশুর সাথে ফোনে কথা বলছে। তখন নিশু বলছে। আহু, তুমি আমাকে যেদিন প্রপোজ করেছিলে সেদিনের কথা মনে আছে? বাংলা সিনেমায় যেমন মাথায় আঘাত লেগে সব ভুলে যায়, আমার মাথায় তেমন আঘাত লাগলেও আমি ওই ভয়াবহ দিন ভুলবো না। নিশু ওর এক খ্রিস্টান বান্ধবীর বিয়েতে চার্চে গিয়েছিল। বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট শেষ হওয়ার পর ক্যাথলিক চার্চের সামনে দাঁড়িয়ে সব বান্ধবীরা ছবি তুলছিল। নিশু বান্ধবীদের সাথে ছবি তুলছিল আর কথা বলছিল। নিশু এই প্রথম ক্যাথলিক চার্চে আসে। হিমির বিয়েতে অ্যাটেন্ড করার সবচেয়ে বড় কারণ ওদের ধর্মে বিয়ে কিভাবে হয় সেটা সরাসরি দেখবে। টিভিতে নিশু বহুবার চার্চে কিভাবে বিয়ে হয় দেখেছে, কিন্তু সরাসরি দেখার লোকটা সামলাতে পারল না। বান্ধবীদের সাথে কথা বলার সময় পেছন থেকে কেউ একজন নিশুর ওড়না ধরে হালকা টান দিল। নিশু পেছনে ফিরতেই আহু হাঁটু ফেলে বসে সাদা রঙের এক গুচ্ছ গোলাপ ফুল নিশুর দিকে বাড়িয়ে দিল। নিশু, আমরা দুজন চার্চের মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছি। আমাদের ধর্মে যেমন মসজিদ পবিত্র, খ্রিস্টান ধর্মে তেমন চার্চ পবিত্র। এই পবিত্র স্থানে দাঁড়িয়ে সত্যি মনে বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। খুব ভালোবাসি তোমায়। তুমি চাইলে এখনই তোমার পরিবারের সাথে কথা বলতে পারি। নিশু কিছুক্ষণ আহুর দিকে তাকিয়ে থেকে বলল। কে আপনি? আমাকে কিভাবে চেনেন? আহুর হাত থেকে গোলাপের গুচ্ছটা পড়ে গেল। আহু মুখ ভার করে বলল। তুমি সত্যি আমাকে চিনতে পারোনি? জি না। মাসখানিক আগে তোমার খালামণির বিয়ে আমার ছোট চাচার সাথে হয়েছিল, তখন পরিচয় হলো। তারপর তো 3-4 বার তোমার বাড়িতে গেলাম, আর গত সপ্তাহে তো তোমার সাথে কথাও বলেছিলাম। তুমি ভুলে গেলে? আমি তো কত লোকের সাথেই কথা বলি, সবাইকে কি মনে রাখবো নাকি? ও, আহুর খুব অভিমান হলো। আহু বিড়বিড় করে বলছে। সব লোকের সাথে আমার তুলনা দেয়া কেন লাগবে? সবাই তো তোমাকে ভালোবাসে না, আমি ভালোবাসি। সেদিন তোমার চোখের প্রশংসা করলাম, তাও ভুলে গেলা? তোমার খালামণি আর আমার কাকুর বিয়েতে দুজন কত দুষ্টমি করলাম, তাও ভুলে গেলা? আহু দাঁড়িয়ে নিশুর দিকে তাকিয়ে বলল। দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি আমাকে চিনো না। আমি ভেবেছিলাম তুমি আমাকে খুব ভালোভাবে চিনো, সবার সাথে আমাকে মিলাবে ভাবিনি। যাই হোক, দুঃখিত। আহু সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, রাগ করে চলে গেল। সেদিন বিকেলে আহু কিছু কাজে নিশুদের এলাকায় গিয়েছিল। তখন রাস্তার মোড়ে জটলা বাঁধা দেখে সেখানে গেল। গিয়ে দেখলো নিশু একটা ছেলেকে ভয়ানক পেটাচ্ছে। নিশু সাধারণত জিন্স প্যান্ট আর শর্ট কামিজ পরে, প্রায় হয়তো জিন্স পরে মারামারি করতে সুবিধা হয়। ছেলেটা কোনো মতে পালিয়ে তো গেল, কিন্তু যাবার আগে চাকু দিয়ে নিশুর হাতে আঘাত করে গেল। আহু তাড়াতাড়ি নিশুর কাছে গিয়ে পকেট থেকে রুমাল বের করে হাতটা বেঁধে নিল। নিশু আহুর থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে গেলে আহু একটা ধমক দিয়ে বলল। বেশি নড়লে তুলে একটা আছাড় দিব। মেয়ে হয়ে ছেলেদের মতো থাকো কেন? ওই মেয়ে সবসময় নাকের ডগায় রাগ নিয়ে ঘোরো কেন? নিজের ভিতরে একটু মেয়েলিপনা থাকলে তোমার জাত যাবে না? এই প্রথম বোধহয় নিশুকে কেউ ধমক দিয়ে কিছু বলল।
অন্য কেউ বললে নিশু তাকে দেখিয়ে দিত, কিন্তু ওই ছেলেকে কি বলবে? ভালোবাসে যে ছেলেটাকে। নিশু মনে মনে বলল, ভাগ্যিস মনের কথা কেউ শুনতে চায় না, নয়তো এ ছেলে শুনে ফেলতো আমি ওকে ভালোবাসি। আহু নিশুকে নিয়ে হসপিটালে গেল। ডাক্তাররা ভালো করে ড্রেসিং করে দিল। আহু নিশুকে বাসায় নিয়ে এসে সবার সাথে আলাপ করলো। নিশুকে বলল, ডাক্তার বলছে রাতে জ্বর আসতে পারে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। নিশু মাথা নেড়ে শুধু হ্যাঁ বলল। রাত 12টা। নিশু আহুর নাম্বারে ফোন দিবে, কি দিবে না ভাবছে। বহু কষ্টে খালামণিকে বুঝুং বাজুং বুঝিয়ে ম্যানেজ করে আহুর নাম্বার নিয়েছে, কিন্তু এখন ফোন দিতে ভয় করছে। নিশু মনে মনে ভাবলো, আমি নিশু হয়ে ভয় পাচ্ছি, তাও ওই গাধাটাকে। আজ ওকে চার্জে বসে বোকা বানিয়ে একদম ঠিক করেছি। ইডিয়েটটা এতদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, অথচ প্রপোজ করার সাহস করেনি। আজ প্রপোজ করলো তো করলো, তাও এত এত মানুষের ভেতর চার্চে বসে। এত মানুষের মধ্যে হ্যাঁ কিভাবে বলি? আমার বুঝি লজ্জা করে না? তাছাড়া নিশাদ ভাইয়াকে জিজ্ঞেস না করে হ্যাঁ বলি কি করে? নিশু বিড়বিড় করে আবার বলছে, আমি লজ্জা পেয়েছি। এ কথা ওর ঘরের লোক শুনলে নিশ্চিত কিডনি স্ট্রোক মানে কিডনি অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক তো কত লোকেই করে, কিডনি অ্যাটাক কজন করে? নিশু অনেকক্ষণ ভেবে ভেবে ফোনটা হাতে নিয়ে আহুকে কল দিয়েই ফেললো। এত রাতে ঘুম ঘুম চোখে নিশুর নাম্বার থেকে আহু ঘুম উড়ে গেল। ফোন রিসিভ করতেই হ্যালো বলার পর দুজনেই খানিক সময় চুপ রইল। আহুকে চুপ দেখে নিশু আহুকে ধমক দিয়ে বলল, কি হয়েছে কি? বাদুরের মতো চুপ করে আছেন কেন? কথা বলেন না কেন? না মানে তুমি এত রাতে আমাকে ফোন দিছো ঠিক বিশ্বাস হচ্ছে না। তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? খালামুনির কাছ থেকে নিয়েছি। আমাকে অসুস্থ রেখে সেই যে গেলেন, কই একবারও তো ফোন দিয়ে খোঁজ নিলেন না। না মানে যদি কিছু মনে করো। এই আপনার ভালোবাসা? কি? আমি আমার বড় ভাইকে আপনার প্রপোজের কথা বলেছি। আহু ভয় পেয়ে তুতলাতে তুতলাতে বলল, কি? কেন? পারে, ভাইকে না বললে বিয়ে কিভাবে হবে? মানে? ভাইয়া বলছে আমি কেবল অনার্স প্রথম বর্ষে পড়ি, অনার্স শেষ না হলে বিয়ে দিবে না। হ্যাঁ তো? তোর কলা গাছের বাদর জানি কোথাকার, সে কখন থেকে কি কেন হ্যাঁ তো হ্যাঁ করেই যাচ্ছে। গাথার খালাতো ভাই বোঝেও না ভাইয়া আমাদের সম্পর্কে রাজি। আমাদের আবার কিসের সম্পর্ক? তুমি তো আমায় চিনোই না। শালা বাদুর, বেশি কথা পেঁচালে ঠ্যাং ভেঙে কলা গাছে ঝুলিয়ে দেব, তখন মজা বুঝবি। নিশু, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোর ল্যাঙ্গুয়েজের গুষ্টি টুট টুট টুট। কতক্ষণ যাবত এটা বোঝাতে চাইছে আই লাভ ইউ টু, কিন্তু সাহেব কথা পেঁচাচ্ছে। বেশি কথা পেঁচালে আমার মাথা হেব্বি গরম হয়ে যায়। সরি। ইটস ওকে। কবে থেকে আমার মতো বাদুরকে ভালোবাসেন? প্রথম থেকেই। তো তখন নাটক কেন করলা? তো কি করব? ভাইয়াকে না বলে আমি কোনো সিদ্ধান্ত নিই না। ও তো এখন কি করব? আচ্ছা গাধার পাল্লায় পড়লাম তো বলি, তোমাকে কি এখন প্রেম করাও শেখাবো? আহু অট্ট হাসি দিয়ে বলল, তোমার প্রেম তো মারামারি করা, প্রেম তো আমি তোমায় শিখাবো নিশু। রোজ প্রেমের নতুন নতুন অধ্যায় পড়াবো, শিখাবো, শিখবে? নিশু লজ্জা পেলেও আহুকে বুঝতে দিল না। বুঝতে দিলে নিশু আরো লজ্জা পাবে। সেই থেকে আহুর ওপর নিশুর গুন্ডামি শুরু হলো। নিশু চুপচাপ ভদ্র মেয়েদের মতো রেশমির সামনে বসে আছে। রেশমিকে দেখে বোঝা যাচ্ছে সে বেশ রেগে আছে, কিন্তু নিশু রেশমির রাগের কারণ বুঝতে পারছে না। নিশু মনে মনে বলছে, আজ তো কাউকে মারিনি, মানে তিনি আমাকে মারতে দেখেনি, তবে কেন রেগে আছে? তাছাড়া আজ আহুদের বাসায় আমাদের বাসার সবাই দাওয়াতে আসছে। তাছাড়া আজকে আমাদের বিয়ের তারিখ ফিক্সড হয়েছে, তবে এই মাল্টি কালার মালটা রেগে আছে কেন? আর রাখছে তো রাখছে, আমার দিকে ফুলন দেবীর মতো অমন করে তাকিয়ে আছে কেন? ডাল মে কুচ কালা হ্যায় নিশু। আহু দুবার রুমে ঢুকতে গিয়েছিল, রেশমি ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। এখন আহু দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করছে ভিতরে কি হচ্ছে। আহু দরজায় কান পেতে শোনার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুই শুনতে পেল না। কিছুক্ষণ পর রেশমি আর নিশু দুজন হাসতে হাসতে রুম থেকে বের হলো। আহু চোখ বন্ধ করে মাথা ঝাড়া দিচ্ছে, আবার চোখে ভালো আঙুল দিয়ে কচলে সামনে তাকিয়ে দৃশ্য দেখে পুরো হা হয়ে গেল। আহু বিড়বিড় করে বলছে, দুই বাঘিনী একসাথে হেসে হেসে কথা বলছে, ভয়ানক দৃশ্য। ছোটবেলা থেকে তো জানতাম দুই বাঘিনী এক বনের এক এলাকায় থাকা দুষ্কর, এরা দেখছি হেসে হেসে কথা বলছে। রেশমি সবার সাথে বসে কথা বলার সময় আহু নিজেকে নিজের রুমে নিয়ে গেছে। বলল, কি ব্যাপার?
কি ব্যাপার কি? ফুপি তোমাকে রুমে নিয়ে গেল রাগ করে আর বের হলো হেসে। ব্যাপারখানা কি? ব্যাপার হলো তোমার ফুপি জেনে গেছে আমি সেই মেয়ে যে ব্যাংকে তাকে টিস করেছিল, আর ছেলেদের পিটানি দিতে আমার জুড়ি মেলা ভার। সর্বনাশ, আমার বোধহয় আর বিয়ে হবে না। ও নিশু, আমি যে অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারবো না। চুপ! নিশু আহুর কলার টেনে কাছে এনে বলল, আমার জায়গায় অন্য কাউকে বসানোর চিন্তা করলে তুমি জীবনে বাবা হতে পারবে না আহু। পাগলা কুত্তাকে দেওয়া ইঞ্জেকশন তোমার বাম্পে দিয়ে দিবে। নিশু, এসব কি বলো? ভয়ঙ্কর সব কথাবার্তা। তা ফুপি যখন সব জেনে গেল তখন সে তোমার সাথে হাসতে হাসতে কেন বের হলো? তোমার ফুপি পুলিশে থাকাকালীন সবাইকে 3rd ডিগ্রি টর্চার দিত, আর আমি তাকে অন্যরকম টর্চার করার ভয় দেখিয়েছি। অন্যরকম টর্চার? সেটা আবার কি? কাম জানো, কাছে আসো, তোমাকে ফ্ল্যাশব্যাক দেখাচ্ছি। আহুর গালে গাল লাগিয়ে নিশু বলল। রেশমি নিশুকে রুমে নিয়ে গিয়ে বলল, তুমি সেই মেয়ে যে ব্যাংকে আমার সাথে বেয়াদবি করেছিলে। সেদিন রাস্তার মোড়েও তুমিই মারামারি করছিলে। তুমি কি ভেবেছিলে আমাদের আগে জলদি ঘরে গিয়ে ঘুমানোর নাটক করলে পার পেয়ে যাবে? তুমি নিজেকে তো চাদর দিয়ে ঢেকে রেখেছিলে, কিন্তু তোমার কাদা মাখা শুজ কিভাবে ঢেকে রাখবে? তোমার ব্যাট, হকি স্টিক। মেয়েদের রুমে সাজার প্রশিক্ষণ থাকে, অথচ তোমার রুমে আমি ব্যাট, হকি স্টিক, চেইন, ব্যাংকিং গ্লাভস থাকে। আর এসব দেখে কি তোমার মনে হয় আমি কিছু বুঝতে পারিনি? তোমাদের এলাকায় খোঁজ নিয়েছি, জেনেছি এলাকার সবাই তোমাকে খুব ভয় করে। তুমি দেখতে মেয়েদের মতো সুন্দরী হলেও কি বা, তোমার ভেতরে 4-5টা গুন্ডা ছেলে লুকিয়ে আছে। নিশু নিজের জামার ভেতর তাকিয়ে বলল, কোথায় আমার ভেতরে 4-5টা গুন্ডা? আমি তো আমার ভেতরে সেটাই দেখতে পাচ্ছি যা আপনার ভেতরে আছে। রেশমি নড়ে চড়ে বসে বলল, ইডিয়েট, আমি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছি। ও, এখন বলো, তোমার মতো গুন্ডি মেয়ে যে কিনা রোজ ছেলেদের না পেটালে পেটের ভাত হজম হয় না, যাকে কিনা এলাকার বাচ্চা থেকে বুড়ো লোক গুন্ডি ডাকে, তার সাথে আমাদের ছেলের বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। তোমার একটা পজিটিভ দিক দেখাও। আপনার আহু আমাকে পাগলের মতো ভালোবাসে। এটা তো আহুর পজিটিভ দিক হলো, তোমার পজিটিভ দিক বলো। এটাই আমার পজিটিভ দিক। যদি বলি আমি আহুকে আমার পুরোটা দিয়ে ভালোবাসি, তবে হয়তো আপনার সেটা বিশ্বাস হবে না, বা বিশ্বাস হলেও আমার ভালোবাসাটার মূল্যায়ন হয়তো করবেন না। কিন্তু যেভাবে যেখানে আহু আমার জন্য পাগল, সেখানে আপনি আমাকে আহুর বউ হিসেবে মানতে বাধ্য। স্মার্ট গার্ল, চালাকি করে সঠিক জায়গায় হাত দিয়েছো। আই নো আই এম স্মার্ট। তবুও যদি না মানি তবে? ফুপু আম্মা, আপনি আমাকে বোধহয় এখনো চিনতে পারেননি। আই অ্যাম নিশু। কারো কোনো কিছু মানা না মানার পরোয়া আমি করি। আমি সেটা করি যেটা নিজের মন চায়। আহ, কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করবে না। জানি, আমি চাই না আহু তেমন করুক। যে ছেলে একটা মেয়ের জন্য নিজের এত সুন্দর পরিবার ছাড়তে পারবে, তার মানে আমার থেকে ভালো কাউকে পেলে সে আমাকে ছাড়তেও দুবার ভাববে না। আর আমার আহু তেমন নয়। গুড থিঙ্কিং, আই এম ইমপ্রেসড। জি, ধন্যবাদ। তবুও তোমার গুন্ডামির জন্য যদি না মানি তবে? তাহলে আপনাকে গুন্ডামি দেখবো? মানে? শাশুড়ি আম্মা, মনে আছে গত পরশু আপনাকে একটা পাগল কুকুর তাড়া করছিল? আমি এসে আপনাকে আমার স্কুটারে তুলে নিয়েছিলাম বলে বেঁচে গিয়েছিলেন, নয়তো 14টা ইঞ্জেকশন লাগতো। তো ভাবুন, রোজ যদি কয়েকটা পাগল কুকুর আপনাকে তাড়া করে তবে কেমন হবে? আপনার নামে বড় বড় বাক্সের কিছু পার্সেল আসলো। পার্সেল খোলার সাথে সাথে বক্সের ভেতর থেকে 100 ইঁদুর আর 100 ব্যাঙ লাফিয়ে আপনার গায়ে পড়ে সারা ঘরময় ছড়িয়ে পড়ে, তবে কেমন হবে? আরো কিছু বক্স থেকে তেলাপোকা, টিকটিকি কিংবা কেঁচো বের হলো, তবে কেমন হবে? রেশমির গা গুলে উঠল, নাক মুখ বোচা করে বলল, নিশু, তুমি কি নোংরা আর ভয়ানক। এর চেয়ে ভয়াবহ আরেকটা কথা বলি, তা হলো ফুপু শাশুড়ি আম্মা, আপনি দাদি হতে যাচ্ছেন। আহুর সন্তান আমার পেটে। রেশমি বিছানা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হোয়াট? আরে
ফুপু শাশুড়ি, হাইপার হবেন না, আপনার প্রেশার বেড়ে যাবে। বিশ্বাস না হলে আহুকে গিয়ে জিজ্ঞেস করবেন আমার পিঠের ডান পাশে আর নাভির নিচে 2টা তিল আছে কিনা, দেখবেন আহু লজ্জায় লাল হয়ে যাবে। রেশমি কিছুক্ষণ নিশুর দিকে তাকিয়ে থেকে নিশুর গালে হাত দিয়ে বলল, আহ, সত্যি ভুল কাউকে বাছাই করেনি। সে যে মেয়ে নিজের কাছের মানুষকে আগলে রাখার চেষ্টা করতে পারে, সে নিঃসন্দেহে ভালো স্ত্রী হতে পারে। দয়া করি তোমরা সুখী হও। আপনি কি বাচ্চার কথা শুনে মেনে নিলেন নাকি? রেশমি হেসে বলল, I know you are not pregnant. You are still virgin. নিশু লজ্জা পেয়ে বলল, কি করে বুঝলেন? তোমার মতো মেয়েরা শুধু মুখে মুখে দুষ্টুমি করতে পারে, কাজের বেলায় তেমন নয়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমার কাছে টানতে ভয় না পেলেও আমি আহার কাছে যেতে ভয়ানক ভয় পাই। Am I right? নিশু মাথা নিচু করে বলল। বিয়ের আগে ওসব ঠিক না। রেশমি হেসে বলল, চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আহু হা হয়ে আছে। নিশু আহুকে ধাক্কা দিয়ে বলল, ওই পাগল, ফ্ল্যাশব্যাক শেষ। তুমি কেন ঘুরে আছো? নিশু তোমাদের কথা শুনে মাথা ঘোরাচ্ছে। কেন? তুমি তো দেখি সাংঘাতিক মেয়ে। সেটা কি তুমি নতুন জানো নাকি? হ্যাঁ জানি। নিশু, সত্যি কি তোমার পিঠের ডান পাশে আর নাভির নিচে 2টো তিল আছে? কেন? একটু দেখি। আহু, একদম অসভ্যতামি করবা না, চলো বড়দের কাছে। আহু মেকি রাগ দেখিয়ে বলল, থাক, দেখানো লাগবে না। নিশু মৃদু হেসে আহু চুল এলোমেলো করে আহুর গালে একটা চুমু খেয়ে রুম থেকে পালিয়ে গেল। আহু হাসতে হাসতে বলল, পাগলি একটা। সামনের মাসে 26 তারিখ আহু আর নিশুর বিয়ের তারিখ নির্ধারিত হলো। আর তার ঠিক 1 মাস পর অনু আর নিশাদের বিয়ের তারিখও ঠিক হলো। নিশাদ অনুকে অনেক আগে থেকে পছন্দ করত, কিন্তু বলার সাহস ছিল না। অনুকে ভালো লাগার সবচেয়ে বড় কারণ ছিল অনু নিশুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করে। যদিও অনু জানতো না নিশাদের বিয়ে নিয়ে এমন অদ্ভুত শর্ত আছে, কিন্তু যখন থেকে নিশুর সাথে অনুর পরিচয়, তখন থেকেই নিশুর দুষ্টুমিগুলো অনুর খুব ভালো লাগতো। সেজন্য অনু নিশুকে খুব ভালোবাসত। আর সে ভালোবাসা দেখেই নিশাদের মনে অনুর প্রতি ভালো লাগা তৈরি। আর ভালো লাগা ভালোবাসায় রূপ নেয়, কিন্তু বলার মতো সাহস নিশাদ বা অনু কেউই করতে পারেনি। যে সমস্যার সমাধান নিশু করে দিয়েছিল। নিশু বুঝতে পেরেছিল এই অকর্মার ঢেকি দুটো কোনো কাজেরই না, তাই বড়দের বলে দুজনার 4 হাত এক করে দিল। বাড়ির পরিবেশে খুব হাসি খুশিময়। হাসি খুশি যেন গরম জিলাপি ভাজার গন্ধের মতো সারা বাড়িতে মোমো করছিল। কিন্তু কথা আছে, অতি হাসি কান্নার কারণ হয়। গত 5 ঘন্টা যাবৎ আহুর বাড়ি থেকে শুরু করে নিশুদের বাড়ির সবাই হন্যে হয়ে নিশুকে খুঁজছে। সকালে নিশুদের রাস্তার মোড় থেকে নাকি কিছু ছেলে নিশুকে কিডন্যাপও করেছে। সে থেকে বাড়ির সবাই পাগলের মতো সব জায়গায় নিশুকে খুঁজছে। অনেক খোঁজাখুঁজির পর, রেশমির অনেক চেষ্টার পর নিশুর লোকেশন ট্রেস করা গেছে। পুলিশ বাহিনী সহ সবাই সেখানে উপস্থিত হলো। লোকেশন ট্রেস করে জায়গা মতো পৌঁছাতে প্রায় ঘন্টা খানেকের মতো লাগলো। একটা বড় ভাঙলো বাড়ি। পুলিশ বাড়িটাকে পুরো বাড়িটার চারপাশ আটক করে ভেতরে ঢুকে সামনে 2টো ছেলেকে পেল। তাদের আটক করে জিজ্ঞেস করলো, নিশু কোথায়? তারা পুলিশের ভয়ে বলল, নিশু দোতলায়। আহু নিশাদ পুলিশের অপেক্ষা না করে আগে দোতলায় উঠে ঘরগুলো চেক করতে লাগলো। আহু একটা দরজা খুলতে দেখলো ভেতরে চেয়ারের সাথে নিশু বাঁধা। নিশু দরজা খোলার শব্দে আহুর দিকে এক নজর তাকিয়ে লজ্জায় চোখ নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। আহুর নিশুর দিকে তাকাতে দেখলো ব্লাউজটা কাঁধের কাছ থেকে ছেঁড়া। ভেতরের টপস দেখা যাচ্ছে। পরনের শাড়ি নেই, শুধু ব্লাউজ আর পেটিকোট পরে থাকার কারণে পেট নাভি দেখা যাচ্ছে। গালে চড়ের দাগ, পরপর বেশ কয়েকবার চড় মারলে ঠিক যেমন দাগ বসে তেমন দাগ বসে গেছে গালে। চুলের খোপায় পড়া রজনীগন্ধা আর গোলাপের ফুলের খোপা মালার ফুলগুলো ছিঁড়ে এলোমেলো হয়ে গেছে। আহুর কল্পনায় ছিল না ও কোনোদিন নিশুকে এমন ভাবে দেখবে। নিশু সে নিচের দিকে তাকিয়ে আছে। এত শক্ত প্রকৃতির নিশুর আজ নিজেকে মেয়ে বলে পরাজিত মনে হচ্ছে। মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলছে। আজ নিশুর চোখের জলের রং দেখতে স্বচ্ছ হলেও ওগুলো চোখের জল নয়, বরং হৃদয় ঘড়িত লাল রক্ত। এত বছর যাবৎ যে সবসময় মেয়েদের সম্মানহানি হওয়ার হাত থেকে তাদের বাঁচিয়েছে, আজ সে নিজেই চরম লাঞ্ছিত হলো। সত্যি আজ নিশুর জন্য বড্ড লজ্জার দিন। অন্যদের যে রক্ষা করতে পারত, সে নিজেকে রক্ষা করতে কিভাবে
ব্যর্থ হলো। আহু নিশুর কাছে এসে হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। নিশু মনে মনে ভেবেছে আজ থেকে আর আহুর দিকে তাকাবে না। তাকানোর মতো দৃষ্টি নিশু হয়তো হারিয়ে ফেলেছে। আহু নিশুর হাত ধরে বলল, নিশু আমার দিকে তাকাও। নিশু আহুর দিকে না তাকিয়ে বসা অবস্থায় আহুকে জড়িয়ে ধরে বলল, সরি আহু, সরি। তোমার জন্য আজ নিশু থেকে তোমার লক্ষ্মী নিশুর মতো সেজেছিলাম, কিন্তু তোমাকে দেখাতে পারিনি। সরি। আহু নিশুকে জড়িয়ে রইল। কাঁদছে দুজন, কিন্তু শব্দহীন বোবা কান্না ওদের। রক্তক্ষরণ দুজনের মনে হচ্ছে, কিন্তু সেটা অদৃশ্য। বাইরের কেউ তা দেখতে পারবে না। এই রক্তক্ষরণের যন্ত্রণা শুধু এরা দুজনই বুঝতে পারবে, অন্য কেউ নয়। একটু সময়ের মধ্যে নিশাদ, রেশমি, পুলিশ সহ বাকি সবাই রুমে হাজির হলো। নিশাদ নিজের বোনকে এমন অবস্থা দেখে পাথরের মতো জমে গেল। পৃথিবীতে কোনো ভাইয়ের কাছে এর থেকে বিভৎস দৃশ্য হয়তো আর হতেই পারে না। নিজের বোনকে অর্ধনগ্ন দেখার থেকে কষ্ট করা লজ্জাজনক কোনো মুহূর্ত হয়তো কোনো ভাইয়ের কাছে নেই। রেশমির চারপাশটা ভালো করে তাকিয়ে দেখতে এক কর্নারে নিশুর শাড়িটা দেখতে পেল। তিনি শাড়িটা এনে নিশুর কাছে দাঁড়িয়ে বলল, তোরা সবাই বাইরে দাঁড়া, আমি নিশুকে শাড়িটা পরিয়ে নিয়ে আসছি। আহুর কানে কারো কথা যাচ্ছে না। ও তো নিশুকে নিজের মাঝে আঁকড়ে ধরে রেখেছে। রেশমি আহুর গালে হাত দিয়ে বলল, বাবা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। নিশুর কিডন্যাপ হবার 7 দিন পর। আগের মতো স্বাভাবিক নেই নিশু। সবসময় নিজেকে রুম বন্দি করে রাখে, কারোর সাথে কথা বলে না। যে মেয়ে 2 ঘন্টা ঠিক মতো এক জায়গায় স্থির থাকতো না, সে সারাদিন রুমে বসে থাকে। নিজের ভাই থেকে শুরু করে কারোর সাথে কথা বলে না। নিশাতে নিজেকে প্রচন্ড অপরাধী মনে হয়। নিজের বোনকে রক্ষা না করতে পারা ভাইয়ের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আহু রোজ দেখা করতে এসে ফিরে যায়। রোজ নিশুদের বাড়িতে এসে নিশুর রুমের দরজার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। নিশু দরজার অপর পাশে বসে থাকে। আহু কথা বলে, নিশু শোনে কিন্তু উত্তর দেয় না। চুপ করে শুনে আর নীরব কান্না করে। আহু দরজার ওপাশে কান পেতে থাকা নিশুর অস্তিত্ব অনুভব করে। আজও আহু নিশুর রুমের দরজার পাশে বসে রয়েছে। নিশু ঠিক দরজার অপর পাশে, দরজার সাথে কান লাগিয়ে শুনছে আহু কি বলে। আহু দরজার কাছে গিয়ে বলল, নিশু। নিশু নিশ্চুপ। নিশু। নিশু তখনও নিশ্চুপ। নিশু, আজ তো একটু কথা বলো। গত 7 দিনে তুমি আমার সাথে একটু কথা বলনি, আজ একটু বলো প্লিজ। তোমার কণ্ঠ না শুনে শান্তি পাচ্ছি না। নিশু নিঃশব্দে কাঁদছে। নিশু, তোমার মনে আছে মাস 4 আগে তুমি একটা মেয়েকে হসপিটালে দেখতে গিয়েছিলে? মেয়েটা সুইসাইড করতে চেয়েছিল, কারণ মেয়েটাকে কেউ রেপ করেছে। তুমি মেয়েটাকে বুঝিয়েছিলে জোর করে ছুঁয়ে দিলে কেউ নষ্ট হয়ে যায় না। মেয়েরা অত সস্তার বস্তু নয় যে জোর করে ছুঁয়ে দিলে নষ্ট হয়ে যাবে। তুমি তখন মেয়েটাকে সমীকরণের মিশ্রণ নামক একটা বই পড়তে দিয়েছিলে, যেখানে একটা গল্প ছিল আবহমান। তুমি বলেছিলে গল্পটার নায়ক মেহেদির মতো ছেলে হয় না। আমি সেই গল্পের নায়ক মেহেদির মতো হতে চাই না, শুধু ওর মতো প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই। নিশু, গল্পের রুষা কিন্তু ধর্ষিত হবার পরেও নিজের মনোবল অটুট রেখেছিল। তবে তুমি আমাদের নিশু হয়েও কেন পারছো না? তুমি তো ধর্ষিতা নও, তোমাকে ওরা শুধু তুলে নিয়ে গিয়েছিল, এছাড়া তো তোমার কোনো ক্ষতি হয়নি। নিশু প্লিজ একবার আমার মুখোমুখি হও, আমি তোমায় কিছু বলতে চাই। নিশু দরজা খুলে আহুর পাশে বসে বলল, আমার সাথে ওরা ঠিক কি কি করেছে শুনবে তুমি? আসো ভেতরে। এলাকার সবার মতে নিশুর ধর্ষণ হয়েছে, কিন্তু যেটা পুরোপুরি ঠিক না। নিশুর ধর্ষণ হয়নি, শুধু অপহরণে করা হয়েছিল। নিশুকে ওদের এলাকায় কমিশনারের ছেলে সাকি তুলে নিয়ে গিয়েছিল, কারণ নিশু সাকিকে একবার সর্বসম্মুখে অপমান করেছিল। নিশু সেদিন সাকিকে অপমান করে ভুল কিছু করেনি। সাকি সেদিন একটা মেয়ের সাথে খুব নোংরামি করেছিল, আর নিশু সেটার প্রতিবাদ করেছিল মাত্র। সেই রাগটা মেটাতেই সাকি নিশুকে কিডন্যাপ করেছিল, কিন্তু ওরা নিশুর সাথে তেমন কিছুই করতে পারেনি। সাকি এবং সাকির 2 বন্ধু জাহিদ এবং উজ্জ্বল এর বলা অনুসারে ওরা নিশুকে সকালে নিশুদের এলাকা থেকে কিডন্যাপ করে বাংলোতে আনে ঠিকই, কিন্তু তখনই সাকির বাবা জরুরি কাজে 3 জনকে ডেকে পাঠায়, যার ফলে ওরা নিশুকে অজ্ঞান অবস্থায় বেঁধে রেখে নিজেদের কাজে গিয়েছিল। দুপুরের পর ফিরে সাকি নিশুর কাছে যায়, কিন্তু তখন সাকির বাবা সাকিকে ফোন দেয় ওর দাদা নাকি মারা গেছে। সাকির দাদা মারা যাবার কথা শুনে সাকি চলে যায়, আর জাহিদ উজ্জ্বলকে রেখে যায় নিশুকে পাহারা দিতে, আর ওদের বলে যায় এর আগে যেন নিশুকে কেউ স্পর্শ না করে। জাহিদ আর উজ্জ্বল সাকিকে ভীষণ ভয় পায়।
তাই সাকির কথার অবাধ্য হয়নি। সাকি আবার ফিরে আসার আগে পুলিশ সেখানে যায় আর নিশুকে উদ্ধার করে। পরের দিন সাকিকে আটক করা হয়েছে। কিডন্যাপিং ও অ্যাটেম্প টু রেপ করার অপরাধে মামলা করা হয়েছে ওদের নামে। বিচার কার্য কি হয় দেখা যাক। আজ নিশু আহুর সাথে নিজের বিয়ে ভেঙে দিয়েছে। সাকিকে পুলিশ আটক করার পর আহু আর নিশাদ থানায় গিয়েছিল। থানায় গিয়ে পুলিশকে বলল 10 মিনিটের জন্য সাকিদের সাথে ওদের দুজনকে জেলে ঢুকিয়ে দিতে, কিন্তু পুলিশ এমনটা কখনোই করবে না। রেশমি নিশাদ আর আহুকে অনেক ভাবে বুঝিয়ে বাড়ি পাঠায়। আজ যদি নিশুকে সবাই ফিরে পেয়ে থাকে তবে সেটা একমাত্র রেশমির কারণে। রেশমি বহু বছর পুলিশ হিসেবে দেশ সেবায় নিয়োজিত থাকায়ও জানে কখন কি ব্যবস্থা নেওয়া দরকার। সেদিন রেশমির বুদ্ধি জেরেই নিশুর খোঁজ করা সম্ভব হয়েছিল, নয়তো নিশু নামের মেয়েটার সাথে খুব বাজে কিছু হয়ে যেত। নিশুর রুম থেকে বের হয়ে আহু চুপচাপ নিজের বাড়ি চলে গেল। কারোর সাথে কোনো রকমের কথাই বললো না, এমনকি যাওয়ার পর দুদিন নিশুর সাথে কোনো কথা বললো না। নিশু আহুর বাবাকে ফোন দিয়ে বিয়েটা ভেঙে দিল। তিনি কারণ জানতে চাইলে নিশু কিছুই বলল না। নিশু বিয়ে ভেঙে দিয়েছে শুনেও আহু চুপ ছিল। নিশুর বাড়ির লোক নিশুকে বুঝাচ্ছিল, কিন্তু নিশুর এক কথাও কাউকে বিয়ে করবে না। আজ সকালে নিশুর সাথে দেখা করতে অনু আসলো। প্রথমে নিশাদের রুমে গেল। সেখানে গিয়ে দেখলো নিশাদ আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। হাতে জ্বলন্ত সিগারেটটা নিজে নিজে জ্বলতে জ্বলতে আঙুল ছুঁয়ে দিচ্ছে, কিন্তু নিশাদের নিজের আঙুলে জ্বালা পোড়ায় কোনো ভ্রুক্ষেপ নেই। অনু নিশাদের হাত থেকে সিগারেটটা ফেলে পাশে থাকা গ্লাসে নিশাদের আঙুলটা চুবিয়ে বলল, খেয়াল কোথায় তোমার? আগুন যে পুড়িয়ে ছাই করে দিচ্ছ, জ্বালানি অনুভব হচ্ছে না নাকি? মনের জ্বালানির কাছে এ জ্বালানি কিছু না। একটা দীর্ঘশ্বাস ফেলে অনু নিশাদের কাঁধে হাত দিয়ে বিছানা বসালো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট নিশাদের আঙুলে লাগাতে লাগাতে বলল, হাত পোড়ালে বুঝি মন পোড়ানোর কষ্ট কমবে? যদি কমে। নিজেকে কষ্ট দিলে কখনো মনের কষ্ট কমে না। তবে কি করব অনু, আমার ছোট্ট বোনটাকে ওভাবে দেখে আমার কেমন লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না। অনু নিশাদের হাত দুটো ধরে বলল, নিশু তোমার একার না, আমারও বোন। নিশাদ বসা অবস্থায় অনুর কোমর জড়িয়ে ধরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, আমি কিছু বুঝতে পারছি না অনু, আমার নিশুকে আমি এভাবে দেখতে পারছি না। অনু নিশাদের চুলে হাত বুলাতে বুলাতে নিশাদের মাথায় চুমু এঁকে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমাদের নিশু আবার আগের মতো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ অনু এভাবে নিশাদকে জড়িয়ে রাখলো। নিশাদ অনুকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, অনু, হুম। নিশু নিজের কোনো কথা তোমার কাছে লুকায় না। আমি ভাই, তাই হয়তো বলতে লজ্জা পাচ্ছে। তুমি জিজ্ঞেস করে দেখো আহুর সাথে ওর কি সমস্যা হয়েছে, এভাবে বিয়ে কেন ভাঙলো। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা। বেশ খানিক সময় অনু নিশুকে বোঝালো সব ঘটনা ভুলে যেতে, এভাবে নির্জীব না হয়ে আগে নিশু হয়ে যেতে। নিশু শুধু অনুর কথার প্রত্যুত্তরে হুহা জবাব দিল। অনু নিশুকে বিভিন্ন ভেঙে পড়া মানুষ যারা কিনা ঘুরে দাঁড়িয়েছে তাদের কথা শোনাচ্ছিল, আর বলছিল তারা যদি ঘুরে দাঁড়াতে পারে তবে নিশু কেন পারবে না। নিশু তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, অনু আপু, আমরা সব সময় অপরকে উপদেশ দিই, তাদের বড় বড় মহান ব্যক্তিদের বাণী শোনাই। বিভিন্ন মানুষ যারা কিনা ভেঙে পড়ে উঠে দাঁড়িয়েছে তাদের বাণী শোনাই, কিন্তু অনু আপু, ওসব বাণী বই পুস্তকে খাটে, বাস্তব জীবনে নয়। ওইসব বাণী অপরকে শোনানো খুব সহজ, কিন্তু নিজের বেলায় প্রয়োগ করা খুব কঠিন। এখন তো আমার সেই সব মেয়েদের কথা মনে করে হাসি পাচ্ছে যাদের কিনা এক সময় আমি বড় বড় কথা বলে ঘুরে দাঁড়াতে বলতাম। তাদের অবস্থা দেখে তখন কষ্ট হতো, কিন্তু তাদের ভেতরের ঝড় বোঝার মতো সামর্থ্য আমার ছিল না। কিন্তু শুধু আমি কেন, পৃথিবীতে কেউই অন্যের মনের ঝড় বুঝতে পারে না, শুধু একটু বোঝার ভান করে মাত্র। আমার সাথে ঘটার পর আমি বুঝতে পারছি মেয়েগুলোর মনের অবস্থা কি হয়েছিল। তুমি বুঝতে পারবে না অনু আপু। তারা কি তোর বলা মোটিভেশনাল কথা শুনে একটুও মোটিভেট হয়নি? একজনও কি ঘুরে দাঁড়ায়নি তাদের জন্য? হ্যাঁ, দাঁড়িয়েছে, প্রায় 70% দাঁড়িয়েছে, তাহলে? কিন্তু 30% দাঁড়াতে পারেনি, আর আমি বোধহয় ওই 30%ই পড়েছি। নিশুর এমন কথা শুনে অনু একটু রাগ করে বলল, বাজে কথা বলিস না নিশু, এইসব ন্যাকামি কথাই আমাদের নিশুকে মানায় না। আর তুই আহুকে কি বলছিস? তোর এখান থেকে যাবার পর থেকে ও কারোর সাথেই কথা বলেনি, ঘর থেকে বের হয়নি। কি হয়েছে তোদের মাঝে? ওকে, সত্যিটা বলে দিয়েছি। কি সত্যি? এই যে
আমার রেপ হয়নি, তবে রেপের থেকে কম কিছুও হয়নি। মানে রেপ বলতে তোমরা বোঝো ভার্জিনিটি চলে যাওয়া। হ্যাঁ, আমি এখনো ভার্জিন, তবে মলেস্ট বা রেপ বলতে শুধু ভার্জিনিটি চলে যাওয়াকে বোঝায় না, অনেক কিছু বোঝায় আপু, অনেক কিছু। মানে সাকি সেদিন আমার শরীর স্পর্শ করেছে, নোংরা নোংরা কথা বলেছে, আমার ঠোঁটেও নোংরা ঠোঁট ছুঁয়েছে। বিশ্বাস করো আপু, তারপর থেকে নিচে শরীরটাকে ঘৃণা লাগে। মনে হয় শরীরের যেখানে যেখানে ও স্পর্শ করেছে সেখানটা কেটে ফেলি, কিন্তু পারি না। মানসিক ভাবেও প্রতি সেকেন্ডে টর্চার করছে আমায়। ওর বিচ্ছিরি হাসি, নোংরা কথা, অশ্লীল স্পর্শ সব প্রতিনিয়ত আমার মনে মাথায় ঘুরছে, আর প্রতিনিয়ত নিজেকে ধর্ষিতার মতো লাগছে। আমি আহুকে এটাই বলেছিলাম যে মেয়েকে তুমি 4 বছরের অধিক সময় ভালোবেসেও তার সাথে সম্পর্কে থেকেও তাকে ছুঁয়ে দিতে পারোনি, সে মেয়ে সারা শরীর একটা কুকুর ছুঁয়ে দিয়েছে। পারবে তুমি তেমন মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করতে? তার সাথে সারা জীবন কাটাতে গিয়ে এটাকে মনে হবে না তোমার আগে তাকে অন্য কেউ তাকে ছুঁয়েছে? তো আহু কি বলেছে? কোনো কথা বলেনি, কতক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে চলে গেছে। কি? হ্যাঁ আপু, বললাম না, বড় বড় ডায়লগ দেওয়া সোজা, কিন্তু কাজে খাটানো সহজ নয়। তোর কি মনে হয় আহু তাদের দলে? না, আমার রাহু তাদের দলে না। আমি জানি ও ফিরবে, কিন্তু আমি চাই না ও ফিরুক। পরিস্থিতি বর্তমানে আমাদের পক্ষে না। পরিস্থিতি মাইফুট, এসব ফিল্মি ডায়লগ মারা বন্ধ কর নিশু, আর আহুকে এক্ষুনি ফোন কর। সরি আপু, সম্ভব নয়। আমি আহুর বাবাকে ফোন করে বলে দিয়েছি বিয়ে হবে না। তো তুই বিয়ে ভাঙছিস, অন্য কেউ তোর সাথে একমত না, সবাই চায় বিয়েটা হোক। বিয়ে জীবনের একমাত্র লক্ষ্য নয় আপু, জীবনে আরো অনেক কিছু আছে। সত্যি আছে, তবে করিস না বিয়ে। বিয়ে বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগো, তাও ঘরবন্দি হয়ে থাকিস না। আপু প্লিজ এসব কথা বলো না, ভালো লাগছে না। তুমি যাও, ভাইয়ার সাথে গল্প করো, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। অনু আর কোনো কথা বলল না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। অনু বের হওয়া মাত্রই নিশাদ অনুকে বলল, কি হলো, কিছু বলছে ও? হুম কি? নিশাদ, ওকে কিছুদিন সময় দেওয়া দরকার। একটা ভয়ানক ঝড় গেছে মেয়েটার উপর, সেটা থেকে ওকে আগে নিজেকে গুছিয়ে উঠতে দাও, আগে নিজেকে বুঝাতে দাও। কিন্তু অনু, এভাবে একা একা রুম বন্ধ থাকা কোনো সলিউশন নাই। তা জানি, তবে ওকে কোনো মোটিভেশন বানিয়ে দিয়ে লাভ হবে না, কারণ নিজের মোটিভেশন দেওয়ার রানী। তবে কি করব? চলো নিশু, স্টাইলে কিছু করি। মানে? নিশু বলে না, মানুষকে শিক্ষা হোক বা মোটিভেশন, দুটোই তাকে দিয়ে দেওয়ার অর্থ হয় যাকে সে ভয় পায়। নেসু কাকে ভয় পায়? উল্টো পুরো এলাকা, আত্মীয় স্বজন ওকে জমের মতো ভয় পায়। অনু হেসে বলল, নিশু একমাত্র রেশমি আন্টিকে ভয় পায়। দেখা যাক সে কি করতে পারে। সে কি রাজি হবে? আলবাত হবে। রেশমি বসে আছে নিশুর ঠিক সামনে, একটা বড় পার্কের মাঠের মধ্যখানে মুখোমুখি বসে আছে দুজন। রেশমির হাতে বড় একটা ডান্ডা। রেশমি ডান্ডাটা নাড়াতে নাড়াতে বলল, অন ডিউটি থাকাকালীন বহু আসামিকে ডান্ডা মেরে ঠান্ডা করেছি, আর তোমার মতো পুচকে মেয়েকে পারবো না, যে মেয়ে কিনা আমাকে ব্যাংক টিকটিকি ইঁদুরের ভয় দেখিয়েছিল, ব্যাংকে বসে 3rd 4th পেপার বুঝিয়েছে। তোমার নামে তো ইনভেস্টিগেশন কেস করা দরকার। মেয়ে হয়ে মেয়েদের টিস করো কেন? ছেলেরা কি দোষ করেছে জানো? তোমার বয়সে আমি কত ছেলেকে টিস করেছি। নিশু চোখ বড় বড় করে রেশমির দিকে তাকালো। রেশমি বলল, ওভাবে তাকিও না, সত্যি সত্যি টিস করেছি। শুনবে কি কি করেছি? নিশু মাথা কাত করে সম্মতি দিল। তিনি আয়েশ করে ঘাসের উপর বসে বলা শুরু করলো, কলেজে যাবার পথে এলাকার ছেলেদের গায়ে বেলুনে পানি ভরে তা ছুঁড়ে মারতাম, সাইকেলের হাওয়া বের করে দিতাম, বেশি তেড়িবেড়ি করলে চাকা সহ খুলে নিয়ে আসতাম। একবার নদীর পাড়ে ঘুরতে গেলাম, দেখলাম আমাদের কলেজের কিছু ছেলে জামা কাপড় খুলে আধা ন্যাংটা হয়ে গোসল করছে। ব্যাস, ওদের কাপড় চুরি করে এনে পুরাতন কাপড়ের দোকানে 3 ভাগ দামে 1 ভাগ দামে বিক্রি করে দিয়েছিলাম। নিশু রেশমির কথা শুনে হা হা করে হেসে লুটিয়ে পড়ে বলল, আন্টি, আপনি তো আমার থেকে বড় পাজি ছিলেন। রেশমি বলল, জানো নিশু, তোমার কোনো গুণটা
আমার সব থেকে বেশি ভালো লাগে? কোনটা? তুমি নিজের স্বকীয়তা বজায় রাখো, নিজ সত্তায় স্থির থাকতে জানো তুমি, কিন্তু বর্তমানে তুমি নিজ সত্তা হারাতে বসছো। আন্টি, আমার এখন সব কিছু বিষাদময় লাগে। সামান্য একটা ঘটনায় এমন হলে তাহলে আমার মতো যন্ত্রণা পেলে কেমন করতে? তবে তো তুমি বৈরাগী বা বনবাসী হতে। আপনার মতো যন্ত্রণা মানে? আন্টি, আপনার সাথে কি আমার মতো কোনো ঘটনা ঘটেছিল? এমন নয়, তবে মানসিক প্রেশার তোমার মতো ছিল। আন্টি, আমাকে বলা যাবে? এক শর্তে। কি? এ ঘটনা তুমি আমি ছাড়া তৃতীয় কেউ জানবে না, এমনকি আহো না। ওকে, ডান। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেশমি বলল, জানো আমি বিয়ে কেন করিনি? হ্যাঁ, দেশ সেবা করবেন বলে। মৃদু হেসে রেশমি বলল, তেমন কিছু না, আমার সাথে বহু মহিলা আছে যারা সংসার সামলেও চাকরি করেছে, দেশ সেবা করছে। তবে বিয়ে কেন করেননি? ছ্যাঁকা খেয়েছিলাম। কি? হ্যাঁ, একজনকে ভালোবাসতাম, তাকে পাইনি বলে বিয়ের কথা আর চিন্তাই করিনি। কেন জানি মনে হতো তার স্থান অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। কে এসে? রিমনের বাবা। মানে আপনার বোনের স্বামী? হ্যাঁ। কিন্তু কিভাবে কি? পুরো ঘটনা বলুন না প্লিজ। হ্যাঁ বলছি, আমার বড় বোন রেজিনা আর আমি মাত্র 20 মাসের ছোট বড় ছিলাম। একই সাথে একই ক্লাসে দুজনে পড়তাম। বড় আপু ছিল প্রচন্ড শান্ত মেয়ে, আর আমাকে তো দেখোই কেমন। আমাদের দুজনকে মইনুল স্যার মানে রিমনের বাবা বাসায় এসে পড়াতেন। তখনই আমি স্যারের প্রেমে পড়ে যাই। স্যারের বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব ভালোই ছিল। তারা দুজনে মিলে বড় আপা আর স্যারের বিয়ে ঠিক করে ফেলে। আমার তখন দম বন্ধ করা অবস্থা হয়েছিল, না পারছিলাম বাবাকে বলতে না স্যারকে। তাদের বিয়ে হওয়ার 2 দিন আগে অনেক সাহস করে স্যারকে নিজের মনের কথা বলেছিলাম। স্যার শুনে কিছুক্ষণ গম্ভীর থেকে বলেছিল, রেশমি, তোমাদের দুবোনকে আমি কখনো সে নজরে দেখিনি, তবুও বাবা যখন রোজিনার সাথে বিয়ে ঠিক করলো তখন না করিনি। তুমি এখন না বলে আরও আগে বললে হয়তো তোমার বা আমার পরিবারকে কিছু বলা যেত, যেটা এখন সম্ভব নয়। তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে আশা করি। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তোমাকে এ বিষয়ে বোঝানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপর আমি অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম। স্যারকে বলেছিলাম, আমি জানি এখন কিছু হবার নয়, আমি শুধু চাই আপনি একবার আমায় ছুঁয়ে দিন। আপনার আগে যেন আমাকে কেউ স্পর্শ করতে না পারে। আপনার প্রথম স্পর্শ আমায় স্বর্গীয় পাওয়া হবে। স্যার আমার মাথায় হাত রেখে মৃদু হেসে বলেছিলেন, বয়সটা আবেগের, তাই আবেগের কথা বলছো। যখন আবেগটা কেটে যাবে তখন এই স্পর্শ অভিশাপ মনে হবে। যাও, বাড়ি যাও। আমি স্যারের কথা শুনিনি। ঝড়ের গতিতে স্যারকে জড়িয়ে ধরে দুঃখে কেঁদেছিলাম। স্বার্থপরের মতো বলেছিলাম, চলুন দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ জানবে না। স্যার সেদিন আমার মাথায় চুমু এঁকে বলেছিল, ছুঁয়ে দিলাম তোমায়, এর বেশি স্পর্শ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার পরিবারের সম্মান নিয়ে খেলতে পারবো না। স্যার সেদিন চলে গেলেন। আমি শুধু কেঁদেছিলাম। সত্যি সেদিন আবেগী হয়ে পড়েছিলাম, নয়তো স্বার্থপরের মতো নিজের বোনের ঘর ভাঙার কথা বলতে পারতাম। লজ্জায় সেদিনের পর স্যারের সামনে সহজে যেতাম না। ভুলবশত তার সাথে দেখা হলেও কথা বলতাম না। বড় আপু আর স্যারের সংসার সুখে চলছিল। বিয়ের 2 বছর পর আপু কনসিভ করে। আমি তখন সিভিল সার্ভিসের ট্রেনিং নিচ্ছিলাম। বাসা থেকে বিয়ের কথা বললেও আমি না করে দিতাম। মনে মনে পণ করেছিলাম, যে মন স্যারকে ছুঁয়েছে সে মনে অন্য কেউ কখনো স্থান পাবে না। আমার বয়স তখন আবেগের ছিল, কিন্তু সিদ্ধান্ত অটল ছিল। ট্রেনিং শেষে যেদিন বাড়ি ফিরেছিলাম তখন পথে কিছু জটলা দেখে সেখানে গেলাম। গিয়ে দেখি স্যার অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। মন ওই মুহূর্তে থেমে গিয়েছিল, কিন্তু মাথা ঠিকই কাজ করছিল। স্যারকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তাররা বলল বাঁচানো সম্ভব নয়। স্যার শেষবারের মতো আমাকে কিছু বলেছিল। স্যার খুব ধীরে ধীরেই আমাকে বললেন, রেশমি, আমার বিয়ের অনেক আগে থেকে তোমাকে ভালোবাসতাম, কিন্তু কিছু। বাকিটা স্যার বলতে পারলেন না, তবে স্যারের এতটুকু কথায় এটা বুঝেছিলাম। সেদিন যখন স্যার আমার মাথায় চুমু খেয়েছিলেন, সেদিন কেন তিনি কেঁদেছিলেন।
তার কান্না করার কারণ জানতে পারলেও আজও জানতে পারিনি কেন তিনি আমাকে ভালোবাসা সত্ত্বেও আপুকে বিয়ে করলো। এই প্রশ্নটার অঙ্কে বহু বছর যাবৎ মনের মধ্যে কষতে চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। এটা এমনই প্রশ্ন যার উত্তর আমি অন্য কারো কাছে জানতে চাইতে পারবো না। প্রত্যেকের জীবনে কিছু কিছু উত্তরহীন প্রশ্ন থাকে। আমার জীবনেও এই প্রশ্নের উত্তরটা পাওয়া সম্ভব নয়, কারণ প্রশ্নটা যার সেই তো নেই, আর প্রশ্নটা এমন যা অন্য কারোর কাছে আমি জিজ্ঞেস করতেও পারবো না। তাই প্রশ্নটাকে প্রশ্ন হিসেবেই রাখলাম। এতগুলো বছর কি মানসিক যন্ত্রণায় আর একাকিত্বে কাটিয়েছি তা কেবল আমি জানি। বন্ধুরা বলতো বিয়ে করে নে, কিন্তু আমি তো এমনি পণ করেছিলাম বিয়ে করব না। আর স্যারের মৃত্যুর আগে যা বলল তাতে বিয়ে করার প্রশ্নই ওঠে না। স্যারের মৃত্যু শোক আপু নিতে পারল না। রিমনের জন্মের সময় মৃত্যু হলো তার। ভেবেছিলাম কোনো একদিন আপুকে স্যারের প্রশ্নটা করব, কিন্তু তার হলো না। আপু স্যার দুজনেই চলে গেলেন, আমার জন্য রেখে গেলেন প্রশ্ন। তবে তারা দুজনেই আমাকে বেঁচে থাকার নতুন জ্যোতি দিয়ে গেলেন, আমার রিমনকে। আমার পরিবারে বিয়ের জন্য কম চেষ্টা করেনি, কিন্তু রিমনের দিকে তাকালে মনে হতো আপুর নয়, আমার সন্তান। স্যার হয়তো কোনো কারণে আমাকে বিয়ে করতে পারেনি, তবে ভালো তো বেসেছিলেন। আর তার ভালোবাসার একটা অংশ রিমন। আমার বেঁচে থাকার জন্য এতটুকুই যথেষ্ট। বিয়ে না করলেও আমি আমার জীবনকে থামিয়ে রাখিনি। জীবনের সকল আনন্দ উপভোগ করেছি। হ্যাঁ, একটু ভেঙে পড়েছিলাম, তবে জীবনে উঠে দাঁড়িয়েছি। আবার হাসতে শিখেছি। ভালো থাকতে জানি আমি। জীবনটা কোনো বস্তু নয় যে কেউ নাড়া না দিলে স্থির থাকবে। জীবনটাকে সাগরের ঢেউয়ের মতো একটা ঢেউ ভাঙবে, নতুন হাজারটা গড়বে। তেমনি কোনো ব্যক্তি বা ঘটনার জন্য জীবন থেকে থাকতে পারে না। জীবনকে সাগরের মতো গড়ো, যে বিশাল হবে, মহান হবে। নিজের মাঝে ঝড় তুফান জমবে, কিন্তু কিছুক্ষণ পর শান্ত হবে এবং সেই সমুদ্রেই থাকবে। সমুদ্রের ঝড় হবে বলে কি সে সমুদ্র থাকে না? হ্যাঁ, খানিক ঝড়ে সমুদ্রে কিছুটা এলোমেলো হয়, তবে কিছুক্ষণ পর ঠিক শীতল হয়ে যায়। তোমার জীবনে একটা ঘটনায় তুমি থেমে গেছো, অথচ তোমার ভালোবাসার মানুষগুলো তোমার কাছে। আর আমার জীবন সংগ্রামে ভালোবাসার মানুষটাকেই হারিয়ে ফেলেছি। পাশে হাত ধরে চলার মতো তেমন কাউকে পাইনি, তবুও জীবনটাকে স্থির রাখিনি। আর তোমার নিজের মানুষটা তোমার পাশে আছে। তাছাড়া তোমার পরিবার সবাই তোমাকে সাপোর্ট করে। তবে তোমার কি ভয় বলো? নিশু, জীবনে অনেক মানুষই আসে যায়, কিন্তু আহর মতো ভালোবেসে হাত ধরে রাখার মতো সাহস সবাই করে না। তুমি জানো, আমি প্রথমে তোমাদের বিয়ে ভেঙে দিতে চেয়েছিলাম। কেন? প্রথম দিন তোমাকে দেখেই বুঝেছিলাম তুমিই সেই ব্যাংকের মেয়েটা। রাগ ছিল তোমার উপর খুব। প্রথম দিন কি করে চিনলেন? তুমি বোরকা পরা ছিলে, মুখে নেকাব বাঁধা ছিল, কিন্তু তোমার ভ্রুর উপরের তিলটা ঠিকই দেখা যাচ্ছিল। তাই তো তোমাকে দেখেই চিনতে ফেলেছিলাম। বাড়ি গিয়ে আহুকে বললাম, এ মেয়েকে আমি বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আহুই আমায় বলেছিল তোমাকে কয়েকদিন দেখে যেন সিদ্ধান্ত নেওয়া নেই। তোমার প্রতি ওর ভরসা অটল। তারপর তোমাকে দেখে জানলাম, তাতে যা মানলাম তুমি ঠিক আমার অতীত। আমিও তোমার মতো চঞ্চল ছিলাম। তোমার ভেতর যেন নিজের ছায়াকে দেখলাম, যে হাসতে হাসতে, ভাঙতে গড়তে, ভালোবাসতে সব জানে। তবে হ্যাঁ, তুমি যেমন পানির মতো মিথ্যা বলো, আমি তেমন পারি না। নিশু হাসলো। তোমার যে অভ্যাসগুলোকে সবাই খারাপ ভাবে, সেগুলোই আহা ভালোবাসে, আর তুমি তাকে ছেড়ে দিচ্ছ। নিশু, জীবনের পথে তোমার অভ্যাসগুলোকে খারাপ বলার লোকের অভাব হয় না, কিন্তু যে অভ্যাসগুলোকে ভালোবেসে কেউ তোমাকে ভালোবাসতে চায়, তার মানে সে সত্যিই তোমাকে চায়। আর তুমি শুধুই তাকেই ছেড়ে দিচ্ছ না, ছেড়ে দিচ্ছ নিজের জীবনটাকেও। নিশু, জীবনটা খুব ছোট, আর ছোট জীবনের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মূল্যবান। সামান্য একটা ঘটনায় জীবনটাকে থামিয়ে রাখা বোকামি কিনা বলো? তাও তোমার মতো মেয়ের। তুমি তো অন্যের অনুপ্রেরণা। তুমি এমন ভেঙে পড়লে তোমার ভরসায় থাকা মানুষগুলোর কি হবে? তাহলে কি করবেন? রেশমি কিছুটা রাগ করে বলল, আমার মাথা করবে, গাধা যেন কোথাকার। এতক্ষণ কাকে কি বোঝালাম?
সব ওয়েস্ট। ফুপু ফুপু শাশুড়ি আম্মা গাধা না গাধি হবে, আমি ফিমেল। রেশমি একটু দুষ্টুমি করে বলল, কি প্রমাণ তুমি ফিমেল? আপনার রাহুর সাথে বিয়ে হবার 1 বছরের মধ্যে আপনাকে পাক্কা দাদি বানিয়ে দিব। রেশমি হাসলো। নিশু বলল, চলেন, ট্রিট দিবেন আমাকে। আমি কেন ট্রিট দিব? বারে, এতক্ষণ আপনার বকবকানি শুনলাম তাই। ওরে পাজি মেয়ে, একবার আমাদের বাসায় বউ হয়ে আসো, তখন বোঝাবো শাশুড়ি কাকে বলে। আমিও বোঝাবো বৌমা কাকে বলে। শাশুড়ি আম্মা, এমন অত্যাচার করব না যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলবেন। দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। আন্টি, এই ডান্ডাটা কেন নিয়ে আসছেন? ভেবেছিলাম আমার কথা না শুনলে তখন তোমাকে ডান্ডা মেরে বোঝাবো, কিন্তু তুমি বুঝদার, তাই ডান্ডার দরকার হয়নি। ডান্ডাটা আমাকে ধার দিবেন? কেন? অনেকদিন কাউকে মারি না, বাড়ি ফেরার পথে কাউকে 2 ঘা দিয়ে যাব। বাড়ি এসে নিশু ফ্রিজ খুলে পুডিং করছে, না পেয়ে চাচিকে বলল, চাচি পুডিং নেই। ছিল, কিন্তু সকালে টেবিলে রেখেছিলাম, তখন পাশের বাসার বিড়ালটা এসে মুখ দিয়েছে বলে ফেলে দিচ্ছি। পাশের বাসার ওই কাইল্লা বিলাইরা, ওরে তো আমি সেদিন কেক খাওয়াইছে, আজ পুডিং। সেদিন কেক খাইছে, আজ পুডিং। কেমন লাগে বলো তো চাচি? আগের বার তো ওকে পা বেঁধে রোদে রেখেছিলাম, এবার গাছে ঝুলিয়ে ট্রিমার দিয়ে গায়ে সব পশম ফেলে ন্যাংটা করে দিব। লুচ্চা বিড়াল। নিশু চাচি বলল, নিশুও তোর খাবার খেয়েছে তাই ছোচা। না, ও শুধু ছোচা বিড়াল না, লুচ্চা বিড়ালও বটে। ওর চরিত্র খারাপ। কেন? জানো আন্টি, আন্টিদের বাসার বিড়াল মিনির সাথে কমাস আগে অশ্লীল কাজ করেছে, যার ফলে মন্টি আন্টিদের অমন সাদা বিড়ালটার পেটেও ওর মতো একটা কালো কালারের বিড়ালের বাচ্চা হয়েছে। ওই শালা মন্টি আন্টি গো বিড়ালের রেপ করেছে। ওর নামে রেপ কেস করা দরকার। আমা তুই থাম, শেষমেশ বিড়ালটার পিছনে পড়লি। তো পড়বো না? আমার পুডিং খেয়েছে লুচ্চাটায়, ভাবছি ওর সাথে মন্টি আন্টিদের বিড়ালের বিয়ে দিব। বিড়ালের বিয়ে পরে দিস, আগে নিজের বিয়ে ঠিক কর। আপু আসছে অনেকক্ষণ, তোর রুমে বসে আছে। কখন আসছে? আধা ঘন্টার মতো। তুই যা, আমি তোর জন্য পুডিং বানাচ্ছি। ওকে, ক্যারামেল পুডিং বানাবা কিন্তু। আচ্ছা। নিশু রুমে ঢুকে বলল, আহুর টেবিলে বসে একটা বই পড়ছে। নিশু একটা লম্বা শ্বাস নিল, তারপর আহুর কাঁধে হাত রেখে বলল, কখন এলে? আহু নিশুর প্রশ্নের জবাব না দিয়ে বলল, কোথায় ছিলে এতক্ষণ? তোমার রেশমি ফুপির সাথে। কেন? আন্টি ডেকেছিলেন কিছু কথা বলার জন্য। ও। তারপর দুজনে চুপ। নিশু এসিটা অন করে বিছানা বসতে বসতে বলল, গরম লাগছে আজ খুব। তোমার গরম লাগছে না? আসলে নিশু ভেবে পাচ্ছে না কি বলবে, তাই এদিক ওদিক কথা বলছে, কিন্তু আহু নিশ্চুপ। নিশু তা দেখে বলল, আচ্ছা তুমি বসো, আমি বরং ড্রেস বদলে আসি। নিশু দাঁড়াতেই আহু দাঁড়িয়ে বলল, শোনো নিশু। আহু নিশুকে পুরোপুরিভাবে নিজের মাঝে আবদ্ধ করলো। প্রথমে নিশু একটু চকিত হলেও পরক্ষণে নিজেও মিশে গেল আহুর মাঝে। দুজনার হৃদযন্ত্রের গতি বোধ হয় আগের থেকে 1000 গুণ বেড়ে গেছে। বেড়ে গেছে অস্থিরতা, ভালোবাসাহীনতার পাচ্ছে মধুরতা। আহু বেশ খানিক সময় বাদে নিশুর মুখ নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলল, সেদিন কি বললে অন্য একজন তোমায় নোংরাভাবে স্পর্শ করছে? আমি তোমায় মেনে নিতে পারবো কিনা? নিশ্চয় তুমি ভুলে গেলে আমি গত 4 বছরের বেশি সময়ে অগণিতবার তোমাকে জড়িয়ে ধরেছি, স্পর্শ করছি। হ্যাঁ, সেই ব্যক্তির স্পর্শ নোংরা ছিল, কিন্তু প্রথম স্পর্শ আমার ছিল, আর আমার স্পর্শে তো তোমার প্রতি শুধু পবিত্র ভালোবাসা। নিশু, দেখো আজ আবার তোমাকে নিজের মাঝে আবদ্ধ করে তোমার পুরোটাই স্পর্শ করলাম। আজ সে নোংরা স্পর্শ তোমার শরীর থেকে আমি নিয়ে নিলাম, দিয়ে দিলাম আমার পবিত্র ভালোবাসার প্রলেপ। তোমার পুরোটাই এখন শুধু তোমার আহুর ভালোবাসায় প্রচ্ছেদ। তুমি এখন আমাতে আচ্ছন্ন। আহু নিশুর কপালে, গালে, চোখে ঠোঁট ছুঁয়ে বলল, আমার ঠোঁটের স্পর্শ দিয়ে সেই নোংরামি শুষে নিলাম। তুমি এখন আমার ভালোবাসায় ভালোবাসাময়ী। আরো কারো স্পর্শ নেই তোমার শরীরে। তোমার শরীর, মন, আত্মায় এখন আমার বসবাস। তোমার শরীরের প্রতি বিন্দুতে এখন আমার বিচরণ। সারা জীবন আমার ছোঁয়াতে আচ্ছাদিত থাকবে তুমি। নিশুর গাল বেয়ে টুকটাক জলধারা বর্ষিত হচ্ছে। নিশু চোখ মেলে আহুর দিকে তাকিয়ে নিজের আঙুল দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, গত 4 বছরে এখানে কখনো তোমার ছোঁয়া পাইনি। এটা কি জরুরি এখন? তুমিই তো বললে আমার পুরোটা জুড়ে তোমার বিচরণ। আমি এই মুহূর্ত থেকে আমার পুরোটায় তোমার বিচরণ চাই, তোমার অস্তিত্ব অনুভব করতে চাই। তুমি পাগলি নিশু। হ্যাঁ, তোমার ভালোবাসায়,
দাও না ছুঁয়ে আজ থেকে না হয় আমার পুরো নিঃশ্বাসে রন্ধ্রে রন্ধ্রে তোমার অস্তিত্ব, তোমার বিচরণ অনুভব করি। নিশু আহুর গলা ঝরিয়ে খানিকটা উঁচু হয়ে আহুর চোখে ভালোবাসার স্পর্শ দিল। নিশু আহুর গলা জড়িয়ে খানিকটা উঁচু হয়ে আহুর চোখে ভালোবাসার স্পর্শ দিল। নিশুর চোখ থেকে তখন অশ্রু নামক নোনা তরল ঝরছে। আহু নিশুর গাল হাত দিয়ে প্রবল আবেগ, মায়া আর ভালোবাসায় নিশুর ঠোঁটকে ভালোবাসায় জড়ালো। নিশু সাকিকে হকি স্টিক দিয়ে পিটাচ্ছে। নিশাদ আহু তা থেকে হাততালি দিচ্ছে। গতকাল বিকেলে সাকিকে জামিনে বের করা হয়েছিল, আর আজ সকালে সে তার দুর্ভাগ্যক্রমে নিশুর সামনে পড়ে। ব্যাস, কাজ কত, বাকি কাজ নিশু করবে। মারতে মারতে ভর্তা বানাচ্ছে। সাকি আ করে চিল্লাচ্ছে। আশেপাশে কেউ কিছু বলার সাহস করছে না, কারণ সবাই জানে যে বলতে যাবে সে নিশুর হকি স্টিকের শিকার হবে। তাই চুপচাপ তামাশা দেখাকে শ্রেয় মনে করলো সবাই। নিশাদ আহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছে আর হাততালি দিচ্ছে। পাশ থেকে একজন ওদের দুজনের উদ্দেশ্যে করে বলল, আপনারা দুজন ওই গুন্ডি মেয়েটাকে চেনেন? নিশাদ গর্ব করে বলল, আমার ছোট বোন। আহু হাততালি ছেড়ে শীষ বাজিয়ে বলল, আমার হবু স্ত্রী। লোকটা চোখ বড় বড় করে বলল, আপনার ছোট বোন আর আপনার হবু স্ত্রী ছেলেদের পটাচ্ছে, ছেলেদের পেটাচ্ছে, গুন্ডামি করছে, সেটা দেখে আপনাদের মজা লাগছে? আহু বলল, আরে আঙ্কেল, ওর এই গুন্ডামি দেখেই তোকে ভালোবেসেছি। ওকে মারামারি করা আমি শিখিয়েছি। লোকটা কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বলল, ভাবছি ডাক্তার ইউনুসের নোবেলটা চুরি করে আপনাদেরকে দুজনকে দিব। নিশাদ বলল। আহু বলল, আপনাদের কার্যালাপে কেমন? কেন? ধন্যবাদ, যান নোবেলটা নিয়ে আসুন। লোকটা মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আহু নিশাদকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আওয়ার নিশু ইজ ব্যাক। ইয়েস ব্রো। বেশ খানিক সময় যাবৎ নিশু শুধু সাকির পেছনে হকি স্টিক দিয়ে মারলো। পুলিশ এসে ওকে থামালো। নিশুকে গ্রেপ্তার করতে পারলো না রেশমির কারণে। রাস্তায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে সাকি। আহু সাকির পাশে বসে বলল, কিরে বাচ্চা হারামি, কেমন লাগছে? কিডন্যাপ করার আর লোক পেলি না, বেছে বেছে আমার নিশুকে কিডন্যাপ করলি। এখন মজা বোঝ। আহু গন্ধ নেয়ার ভঙ্গিতে নাক টেনে বলল, এই গন্ধ আসছে কিসের রে? শালা মারকে হিসু করে দিলি নাকি? আস্তাগফিরুল্লাহ। সিসিসি কমিশনারের ছেলে হয়ে রাস্তায় মেয়েদের হাতে মারকে হিসু করে দিলি? মান সম্মান সব মফিজদের বাড়ির বাথরুমে ফেলে এলি। সাকিব ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, সব কটাকে দেখে নিব আর নিশুকে ছাড়বো না। ওকে। বাকিটা বলার আগে আহু সাকির নাক বরাবর ঘুষি মেরে বলল, নিশুকে কিছু করার জন্য তুই ঠিক থাকবি কিনা তার গ্যারান্টি কি? আজ রাতটা সুস্থভাবে কাটিয়ে দেখা। আমি নিশুর সামনে সবসময় সরল সেজে থাকি, কারণ নিশু আমাকে তেমন পছন্দ করে না। বাকি আমাকে ভালো ছেলে ভাবার কোনো কারণেই নিশুর থেকে দূরে থাকা তোর জন্য ফরজ, মনে রাখিস। আহু যাবার সময় সাকির পাছায় আরেকটা লাথি দিয়ে গেল। বেচারা ব্যথায় চিৎকার করতে লাগলো। নিশাদ অনুকে নিজের মাঝে জড়িয়ে নিয়ে বলল, অনু, আমি বাবা কবে হব? অনু কপট রাগ দেখিয়ে বলল, বিয়ের 15 দিন পর কোনো গাধাই বাবা হতে পারে? তুমি কি আমাকে গাধা বললা? তো কি বলবো? বিয়ে হলো মাত্র 15 দিন, এর মধ্যে বাবা কে হয়? আর আজ তোমার ছোট বোনের বিয়ে, কোথায় তাকে নিয়ে ভাববে, তা না করে নিজের বউকে রুমে বন্দি করে বলছে আমি বাবা কবে হব। তো কি করব, বয়স তো কম হলো না। আমার বন্ধুরা প্রায় সবাই বাচ্চার বাবা হয়ে গেছে, শুধু আমি কেবল বিয়ে করলাম। তা ভালো, নিশুটা বুদ্ধি করে আমাদের বিয়ে আগে দিল, নয়তো আবার কোন কুফা লাগতো কে জানে। ওরে বুইরা বেটা, 1 বছর তো সময় দাও, 1 বছরের আগে তো বাবা হওয়া সম্ভব না। তুমি আমাকে বুইড়া বললা কেন? বয়স তো মাত্র 30+। বেশি কথা বলো না, বরযাত্রী আসার সময় হয়েছে, আমি নিশুর কাছে যাচ্ছি। আহুর রুমে আহুর বিছানার মাঝখানে বধূ বেশে বসে আছে নিশু, পরনে লাল বেনারসি। গুন্ডি নিশুকে বধূ বেশে এত সুন্দর লাগছে যা কল্পনার বাইরে। নিশু নিজের চুড়িতে আঙুল টানতে টানতে রিনঝিন শব্দের আবেগে হারিয়ে ভাবছে, শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। 4.5 বছরের অপেক্ষার অবসান হলো। যখন কবুল বলেছিলাম তখন ভয় আর সুখের ছোঁয়া এসে মনকে ঘিরে ধরেছিল। আজ থেকে আহু আর আমি দুজনার। বহু প্রতীক্ষার অবসান হলো দুজনার। পুরো রুম জুড়ে গোলাপি আর নীল রং তার হালকা আলোয় স্নিগ্ধতায় মুড়ে দিয়েছে। এই আলোর কারণে নিশুর চুড়ি আর গায়ের গয়না ঝিকমিক করছে, ঠিক আলোক ছটার মতো। নিশুর নাকের হীরের নাকফুলটা বারবার চমক দিচ্ছে। এত ভারী শাড়ি গয়না পরেও নিশুর অস্বস্তি লাগছে না, বরং বেশ ভালোই লাগছে। ভালো লাগছে আজ আহুর জন্য অপেক্ষা করতে। রুম স্প্রের হালকা বেলি ফুলের গ্রান মন মাতাল মাতাল করছে। কিছুক্ষণ পর আহু এলো।
নিশুর মুখে মুখে বসে আঙুল দিয়ে নিশুর চুড়িতে টান দিল। হালকা টানে চুড়িগুলো ঝিনঝিন শব্দে নেচে উঠল। নিশু কিছুটা কেঁপে উঠল। আহু নিশুর আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে নিশু। হালকা গোলাপি আর নীল আলোয় তোমাকে নীল ঝিলে ফোটা গোলাপি পদ্মের মতো মায়াবী, নির্মল আর স্নিগ্ধ লাগছে। তোমার নাকের নাকফুলটা সকালবেলা সূর্য ওঠার আগে যে তারাটা দেখা যায়, সেই শুকতারার মতো জল করছে, যা অপরূপভাবে চমকাচ্ছে। তোমার চুরি রিনঝিন শব্দ বৃষ্টির মতো ছন্দ তুলছে, আর তোমার খোপায় লাগালো বেলি ফুলগুলো আমায় মাদকের মতো টানছে। আজ তোমার পুরোটা জুড়ে মাদকতা বিরাজ করছে নিশু। নিশু লজ্জায় মাথা নিচু করে বলল, আহু, আমার খুব ভয় করছে। আমার বাঘিনীর ভয় করছে? না, ঠিক ভয় না, তবে কেমন জানি লাগছে। প্রথম রাত তো, তাই পরে ঠিক হয়ে যাবে। আহুর কথা বলার স্টাইল প্রচন্ড দুষ্ট ছিল। আহু, ভালো হচ্ছে না কিন্তু। ভালো তো এখন হবে। চলো তোমাকে সুন্দর একটা জিনিস দেখাই। কি? পূর্ণিমার দুটো চাঁদ একসাথে দেখাবো। দুটো চাঁদ? হ্যাঁ, একটা আকাশে আর একটা আমার ঘরের নিশু। নো ফিল্মি ডায়লগ আহু। আহু নিশুর হাত ধরে নিচে নামিয়ে দিয়ে বারান্দায় যাবে, তখন দরজায় টোকা পড়ল। আহু কপাল কুঁচকে চোখে মুখে বিরক্তি ভাব টেনে বলল, এ সময় কে আসলো? নিশু নাক ফুলিয়ে বলল, আমি কি করে বলবো? দরজা খুলে দেখো। আহু দরজা খুলতেই রেশমি আহুকে ঠেলে রুমে ঢুকে পড়ল। তোমাদের দুজনকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি নিশুর বিয়ের গিফট দিতে এসেছিলাম। নিশু মৃদু হেসে বলল, গিফট লাগবে না ফুপি, দোয়া করলেই হবে। রেশমি হাসি দিয়ে নিশুর হাতে র্যাপিং পেপার দিয়ে সাজানো পরিপাটি সুন্দর একটা বক্স তুলে দিয়ে বলল, হ্যাপি ম্যারিড লাইফ। নিশু বক্সটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ ফুপি। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি বৌমা। আজ থেকে রোজ তোমার সাথে বউ শাশুড়ি খেলবো। তার আগে গিফটটা খুলে দেখো। আহুকে উদ্দেশ্য করে বলল, তুই অন্যদিকে তাকা। আহু অন্যদিকে তাকানোর পর নিশু বক্স খুলে 880 ভোল্টের ঝটকা খেল। চোখ বড় বড় করে রেশমি তার দিকে তাকিয়ে বলল, এগুলো কি আন্টি? রেশমি আওয়াজটা কিছুটা নিচু করে বলল, মাল্টি কালার থার্ড পেপার বৌমা। কেন, তুমি না ব্র্যান্ড জানতে চেয়েছিলে? তাই পুরো সেট সহ কিনে দিলাম। সাইজ মিলিয়ে নিও। তুমি তো আবার আমার মতো মোটু না, বরং পাটকাটি। নিশু হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। বিয়ের দিন শাশুড়ি তার ছেলের বউকে এমন উপহার দিতে পারে বলে নিশুর ধারণা ছিল না। নিশু ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি এখনো আমাদের ফার্স্ট মিটিং মনে রাখবেন? ওটা ভোলা কি এত সহজ বৌমা? আচ্ছা শোনো, বিয়ের সময় তোমাদের বাসায় একটা মেয়ে দেখেছিলাম, চেহারা হুবহু তোমার মতো, নীল চোখ মেয়েটা। সে কে? আগে তো দেখিনি। ও ইস্যু, আমার বড় কাকার ছোট মেয়ে। এতদিন ভারতের দার্জিলিং এ পড়াশোনা করত। আমার বিয়ে উপলক্ষে আসছে। মেয়েটা দেখতে খুব মিষ্টি, লক্ষ্মী, শান্ত। ভাবছি রিমনের সাথে বেশ মানাবে তোমার বোনকে। তুমি কি বলো? তোমার পরিবারের সাথে কথা বলবো? কিছুক্ষণ ভেবে নিশু বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। ইস্যুর মতো মিষ্টি মেয়ে খুব কমই পাবেন। আচ্ছা, তবে তোমাদের বৌভাতের পরেই কথা বলবো। ওকে। এখন তোমাদের সবার এনজয় বেবি, বেস্ট অফ লাক সংসার জীবনের জন্য। আর তার সাথে আমার মতো ফুপু শাশুড়ির সাথে সারা জীবন কাটাবে বলে স্বাগতম। রেশমি যেতেই নিশু মাথায় হাত দিয়ে বলল, হাই রে গিফট, হাই রে মাল্টি কালার মাল, থুকু ফুপু। আহু কাছে এসে বলল, কি গিফট দিল ফুপি? নিশু জলদি বক্সটা পেছনে লুকিয়ে বলল, কিছু না। আজব, লজ্জা পাচ্ছ কেন দেখি? খবরদার, একদম হাত দেবে না। ওকে, কিন্তু বাঘিনীকে আজ তার বাঘের কাছে বন্দি করবই। আসছে আমার বাঘ রে। গভীর রাত। আহু নিশুর চলে বিলে কাটতে কাটতে বলল, নিশু, হুম। ফুপু ইস্যুর কথা কি বলছিল? ফুপি, ইস্যুকে তোমার ভাই রিমনের বউ করে আনতে যাচ্ছে। আহু শোয়া থেকে লাফ দিয়ে উঠে বলল, কি? নিশু হাসতে হাসতে বলল, ফুপির মতে ইস্যু খুবই শান্ত ভদ্র মেয়ে। হায় আল্লাহ, তুমি ফুপিকে বলনি 3টা নিশু চরিত্রের মিলে একটা ইস্যু? না, তোমার ফুপি আমাকে ফুফু শাশুড়ি বানা দেখাচ্ছে। সে তো জানে না ইস্যুকে ছেলের বউ করা মানে কি। সে ইস্যুর চেহারা দেখে ভাবছে মিষ্টি, কিন্তু সে জানে না ইস্যু তাকে এক হাটে 6 বার বেচে সে হাট থেকে 9 বার কিনবে। তোমার ফুপিকে আমি তো কিছুটা ভয় পাই, কিন্তু ইস্যু, তোমাদের বাড়ি থেকে হয়তো তোমার ফুপির রাজত্বের অবসান ঘটবে। আহু হা হা করে হেসে বলল, ফুপি পৃথিবীতে আর মেয়ে পেল না শেষ পর্যন্ত ইস্যু। তোমার এলাকায় নিশু বলতে সবাই ভয় পেলেও ইস্যু বলতে সবাই
ছুটে পালাই। হ্যাঁ, ফুফু শাশুড়ি এখন শুধু শাশুড়ি হবার জ্বালা হাড়ে হাড়ে টের পাবে। সমাপ্ত।